সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1075তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে সৈকতের জীবনের তাজ্জব এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল ছাত্রীকে বিয়ে করে মেয়ে বানিয়ে ঘরে রাখে এক শিক্ষক। নিজের ছাত্রীকে বিয়ে করে মেয়ে সাজিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখে এক শিক্ষক। দেখেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে একটা কথা বলে থাকি, আমরা আসলে উপর থেকে একটা মানুষকে যেমন মনে করি, এই মানুষটা কিন্তু ভিতর থেকে আসলে তেমন হয় না। উপর থেকে একটা মানুষকে আমরা যেরকমটা মনে করি, এই মানুষটা ভিতর থেকে হয়তো সম্পূর্ণ তার বিপরীত হয়ে থাকে। একটা মানুষকে আমরা ঠিক ততটাই বুঝতে পারি মানুষটা ঠিক যতটা আমাদের সামনে প্রকাশ করে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা, আর যে মানুষ চিনতে পারে সে মানুষের কাছ থেকেই দূরে থাকে। এ কথাগুলো কেন বললাম? আমি রাজশাহীর ছেলে, আপনি সৈকতের জীবনের গল্পটা শুনেন, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ছেলে সৈকতের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সৈকতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর সবচেয়ে বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন, এবং ভাই বোনদের মাঝে আমি সবার ছোট। আমাদের পরিবারটা রাজশাহী শহর ঘেঁষে কোনো এক গ্রাম এবং শহরের মাঝামাঝি কোনো এক জায়গায় এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। রাজশাহী শহরে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুবই মেধাবী একজন ছাত্র ছিলাম। আমার বড় যে বোন ছিল, আমার বড় বোন খুবই শিক্ষিত। আমার বড় বোন একজন ডাক্তার, মানে MBBS ডাক্তার। এরপরে আমার যে বাকি 2 ভাই আছে, এই 2 ভাইও অনেক শিক্ষিত। যাই হোক, আমাদের পরিবারটা রাজশাহীর ওই এলাকার খুবই শিক্ষিত একটা পরিবার। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল। আমার আব্বা আম্মা দাদা দাদি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। যেহেতু আমি পরিবারের ছোট ছেলে ছিলাম, এজন্য সবাই আমাকে মাথায় করে রাখতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণের হ্যান্ডসাম স্মার্ট থাকার চেষ্টা করতাম। আমি ভালো ভালো পোশাক আশাক পরতাম, এবং ছোটোবেলা থেকে আমার নিজের মাঝে একটা নায়ক ভাব ছিল। আমি একজন সিনেমা প্রিয়, মানে সিনেমা প্রেমী একটা ছেলে ছিলাম। মানে প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম, এবং এরকমও হতো যে আমাদের রাজশাহী সিনেমা হলে আমি সিনেমা আসার আগেই টিকিট কেটে রাখতাম, এমন একটা অবস্থা ছিল। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা সময় আমি আমার জীবনের হাই স্কুলের গণ্ডি পার করি। আমার SSCর পরীক্ষা দিই, এবং SSCতে আমার রেজাল্ট অত্যাধিক ভালো হয়। খুবই ভালো রেজাল্টে আমি SSC পাশ করি, এবং SSC পাশ করে আমাদের রাজশাহীরই কোনো একটা কলেজে আমি ভর্তি হই। আমি যখন রাজশাহীর ওই কলেজে ভর্তি হই, আমার খুবই চিন্তাভাবনা ছিল যে আমার নানু বাড়ি হচ্ছে ঢাকাতে, আমি ঢাকার দিকে কোনো একটা কলেজে ভর্তি হব। মানে নটরডেমে আমার খুব ইচ্ছা ছিল যে নটরডেমে পড়বো, কিন্তু আমার আব্বা আম্মা কোনোভাবেই আমাকে মানে রাজশাহীর বাইরে যেতে দিল না। আমার আব্বা আম্মার চিন্তাভাবনা হচ্ছে যে আমি রাজশাহীর বাইরে গেলে হয়তো খারাপ হয়ে যেতে পারি, এই জন্য আব্বা আম্মা আমাকে রাজশাহীর বাইরে যেতে দিল না, আমাকে পরিবারের সাথে রাখার একটা পরিকল্পনা করলো। আমার বড় বোনও রাজশাহী মেডিকেল থেকে হচ্ছে MBBS করে, এই জন্য আপুও তখন রাজশাহীর মধ্যেই থাকতো। তো আমার বড় বোনের ওই সময় বিয়ে হয়ে যায়। আমার দুলাভাই, আমার বোন জামাই সবাই আমাদের পরিবারেই থাকতো। আমার বড় বোন জামাই তিনিও একজন ডাক্তার, তিনিও ডাক্তারি পেশার সাথে জড়িত ছিল। তো যাই হোক, আমাদের পরিবারটা খুবই নামি দামি একটা পরিবার ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে আমাদের কলেজে নতুন করে একজন শিক্ষক নিয়োগ হয়। মানে শিক্ষক নিয়োগ হয় বলতে, নতুন করে একজন প্রফেসর আমাদের হচ্ছে কলেজের মধ্যে আসে। স্যারের নাম ছিল নজরুল স্যার। তো এই নজরুল স্যার মোটামুটি অত্যাধিক ইয়াং থেকে, মানে অনেকটা ইয়াংও না, বয়স প্রায় আপনার মানে একদম মানে মধ্যবয়স্কর থেকেও একটু বেশি হবে। তো স্যার যখন আমাদের কলেজে আসার পরে স্যার খুবই রোমান্টিক একজন মানুষ ছিল। আমরা শুনেছিলাম যে স্যার নাকি রিলেশন করে বিয়ে করে, মানে প্রেম করে বিয়ে করে, এবং স্যার মানে প্রেম ভালোবাসার প্রতি স্যার অনেক আগ্রহ ছিল। একটু মানে কাব্য কবিতা বা প্রেম কাহিনী মুখর একজন শিক্ষক তিনি ছিলেন না, মানে সাহিত্যিক প্রেমী একজন মানুষ। তো যাই হোক, স্যার যখন আমাদের কলেজে আসার পর আমরা সবাই স্যারের সাথে খুব কম সময়ের ভিতরে অনেকটা রোমান্টিক হয়ে পড়ি, মানে স্যারের সাথে খুব ক্লোজ হয়ে পড়ি। স্যারও আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো, আমাদের সাথে স্যারও খুব কম সময়ের ভিতরে অনেকটা ক্লোজ হয়ে যায়।
তো স্যার আসলে গণিতের একজন শিক্ষক ছিল। তো আমার হঠাৎ করে ইচ্ছা জাগলো, মানে অনেকের কাছে আমি শুনতেছিলাম যে স্যার নাকি গণিতে অনেকটা ভালো, মানে স্যারও গণিত অনেক ভালো পড়াইতে পারে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি স্যারের কাছে মানে গণিতটা পড়বো। তো এর মাঝে স্যার আমাদের কলেজে জয়েন করার সাথে সাথে অনেকেই স্যারের কাছে পড়াশোনা করতে শুরু করে, মানে পড়তে শুরু করে, স্যারের বাসার মধ্যে পড়াইতো। তো আমি তখন চিন্তা করলাম যে স্যারের কাছে আমি গণিত সাবজেক্টটা পড়বো। তো যদিও আমি গণিতে খুব বেশি যে দুর্বল ছিলাম বিষয়টি এরকমও না, এমনি ইচ্ছে হলো যে স্যারের কাছে পড়বো। কারণ স্যারের সাথে কেমন জানি সম্পর্কটা আমার অনেকটা গভীর হয়ে যায়। আমার কাছে মনে হয় যেন স্যার আমার খুব ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড। আমার দিকে তাকালেই স্যার আমার ভিতরটা বুঝতে পারে এবং খুবই রোমান্টিক টাইপের একটা মানুষ। এই জন্যই স্যারকে আমার ভালো লাগে। এবং একটা পর্যায়ে স্যারের বাসায় আমি যাতায়াত শুরু করি। স্যারের বাসায় প্রতিদিন বিকালবেলা যাই, আমি সহ আমরা টোটাল 5 জন বন্ধু মিলে স্যারের কাছে পড়তাম। এই 5 জন বন্ধুর মাঝে স্যার আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো, মানে আমাকে অনেকটা বিশ্বাস করতো এবং ভালোবাসতো। এরকম করে স্যারের বাসায় কয়েকদিন পড়া পরে একদিন বিকেলবেলা স্যার আমাকে বলতেছে যে সৈকত, তুমি আগামী দিন সকালবেলা ভোরে ভোরে, মানে আগামী দিন সকালে 8টা-9টার দিকে আমার বাসায় আইসো। তো এরকম করে আমারে বলতেছে। তো আমি বললাম যে স্যার কেন, আগামী দিন কি আপনি কলেজে যাবেন না? তো আমারে বলে আমি কলেজে যাব, কিন্তু তুমি 8টা-9টা বাজে আইসো, আমি তোমার একটা কাজে পাঠাবো। পরে আমি চিন্তা করলাম যে কী রে, স্যারে আমার কোন কাজে পাঠাবে 8টা-9টার দিকে? তো যাই হোক, স্যার যখন আমার বললো যে 8টা-9টা বাজে আসার জন্য, আমি 8টা-9টা বাজে স্যারের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম সকালবেলা। স্যারের বাসায় আসলাম, আসার পরে স্যার আমাকে বললো নাস্তা করছো? আমি বললাম না স্যার, নাস্তা করি নাই। পরে আমাকে নাস্তা দিল। তো স্যার নিজেই নাস্তা নিয়ে আসছে। পরে নাস্তা করলাম, করার পরে স্যার আমারে বলে যে আমার মেয়েটারে একটু ভর্তি করাই দিবা ক্লাস 9-এ তোমাদের এদিকে। পরে আমি বললাম যে মানে স্যার যে এই বয়সে স্যারের মেয়েকে আমি ক্লাস 9-এ ভর্তি করাবো, বিষয়টা জানি আমার কাছে কেমন লাগলো। তারপরে আমি চিন্তা করলাম যে আসলে স্যারের যে বয়স হয়েছে ওই বয়সে তো স্যারের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা, এবং স্যারের মেয়ের বিয়ে না, শুধুমাত্র স্যারের নায়নাতকুরেরও বিয়ে হয়ে যাওয়ার কথা ওই বয়সে। তাই এই বয়সে এসে স্যার বলতেছে যে তার মেয়ের ক্লাস 9-এ ভর্তি করানোর জন্য। বিষয়টা তখন আমার কাছে একটু কৌতূহলবশত মনে হলো। তো যাই হোক, স্যার যেহেতু আমাকে বললো, আমি তো স্যারের কথা শুনবো, যার জন্য আমি বসে আছি। পরে স্যার তার মেয়েরে পাঠাইলো। মেয়েটা বোরকা পরে আসছে, মানে হিজাব পরা, বোরকা পরা, শুধুমাত্র চোখগুলো দেখা যায়, মেয়েটাকে দেখা যায় না। পরে আমারে বলতেছে যে সৈকত, তুমি ওরে নিয়ে যাও, ওর নাম হচ্ছে সামিয়া, ওরে তুমি ভর্তি করাই দিবা, এটা আমার মেয়ে। তো বিষয়টা আমার কাছে একটু অবাক লাগলো যে স্যারের মেয়ে এরকম কেন। পরে যাই হোক, আমি মেয়েটারে নিলাম। নেওয়ার পরে স্যার আমাকে যে স্কুলের কথা বললো ওই স্কুলে নিয়ে আমি তখন মেয়েটাকে ভর্তি করাই দিই। মেয়েটাকে স্কুলে ভর্তি করে এবং ভর্তি করানোর পরে মানে আমি জাস্ট এই বিষয়টা আমার কলেজে যাওয়ার পর আমার বন্ধুদের সাথে শেয়ার করি যে দেখ বন্ধু, এই ঘটনা স্যার আমাকে তার মেয়েরে ভর্তি করানোর জন্য আজকে সকালে স্যারের বাসা নিয়ে গেছে, এবং আমি স্যারের মেয়েকে সকালবেলা হচ্ছে মানে স্কুলে ভর্তি করে দিয়ে আসছি। মানে বিষয়টা জানি আমার কাছে একটু কেমন লাগতেছে, মানে এটা কী ধরনের কথা, স্যারের মেয়ে ক্লাস 9-এ পড়ে, এটা তো হতে পারে না। পরে বন্ধুবান্ধব সবাই মিলে বিষয়টাতে অনেক কৌতূহলী হয়ে যায়, মানে সবাই মিলে বিষয়টা চিন্তা করি যে এটা কীভাবে সম্ভব, স্যারের মেয়ে ক্লাস 9-এ পড়ে, এটা তো মানতে পারি না। এরকম করে আমি তখন মাঝে মাঝে স্যারের বাসায় যেতাম। কিন্তু আরেকটা বিষয় হলো কি জানেন, স্যারের বাসায় গেলে স্যারের ওই মেয়েটার কিন্তু কখনোই দেখতাম না। কারণ এই মেয়ে কখনোই ঘর থেকে বেরোতো না, মানে বাসা থেকে বেরোতো না, সবসময় বাসার মধ্যেই থাকো, খুব বেশি বাসা থেকে বেরোয় না। তা এই জন্যই মেয়েটার সাথে আমাদের দেখা সাক্ষাৎও খুব বেশি একটা হতো না। কিন্তু স্যারের মেয়ে ক্লাস 9-এ পড়ে, মানে বিষয়টা কোনোভাবে মানতে পারতেছিলাম না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন পার হতে হতে দিন যত সামনের দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি এবং আমার বন্ধুবান্ধব সবার মাঝে মানে অনেক বেশি কৌতূহল কাজ করতে শুরু করে। মানে সবাই তখন বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে যে স্যারের মেয়ে মানে কীভাবে ক্লাস 9-এ পড়ে, মানে এটা তো হতেই পারে না, এটা তো পুরো অবিশ্বাস্য একটা কথা। এমন করে মাঝে মাঝে স্যারের বাড়ির সামনে মেয়ে যখন স্কুলে যাইতো বা স্কুল থেকে আসতো, মাঝে মাঝে স্কুলের সামনে দাঁড়াই থাকতাম, কিন্তু কখনোই মেয়ের মুখ দেখতাম না। সবসময় কালো বোরকা দিয়ে মুখটাকে ঢেকে এমনভাবে স্কুলে যাইতো এবং স্কুল থেকে ফিরে আসতো, তার চিনার কোনো উপায় নেই। তো তার সাথে যে অন্য মেয়েরা পড়তো, অন্য মেয়েগুলোর সাথে কথা বলে অন্য মেয়েদেরকে বলি যে স্যারের মেয়ে সামিয়া দেখতে কেমন। বাকি মেয়েগুলো বলতেছে স্যারের মেয়ে সামিয়া দেখতে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, সুন্দর না শুধু অনেক সুন্দরী। তা এরকম করে অন্য মেয়েরাও যখন বলতেছে, মানে আমার ভিতরে এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণের কৌতূহল জাগতেছে, মানে অনেক কৌতূহল জাগতেছে যে কিরে স্যারের মেয়ে দেখতে এতটা সুন্দর কিভাবে হতে পারে। মানে এটা তো আসলে আমার কাছে পুরো অবিশ্বাস্য একটা ব্যাপার মনে হচ্ছে যে এটা কীভাবে সম্ভব যে স্যারের মেয়ে এতটা কিউট হবে এবং স্যারের মেয়ে ক্লাস 9-এ পড়বে। মানে আমি তখন এই বিষয়টা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে যাই, মানে খুবই টেনশনে পড়ে যাই। যাই হোক, সবাই যখন আমারে বলে আমিও তখন এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, মানে স্যারের বাসায় গেছিলাম বিকেলবেলা, আমরা বন্ধুরা সবাই মিলে, আমরা তো স্যারের কাছে প্রাইভেট পড়ি। এখন বাসায় যাওয়ার পরে দেখলাম যে স্যার বাসায় নেই। তো স্যার বাসায় নিয়ে স্যার নাকি মেডিসিনের জন্য মানে ইয়েতে গেছে, বাইরে গেছে, কোথায় জানি। পরে আমি কী করলাম, আস্তে আস্তে স্যারের বাসার মধ্যে হাঁটতে শুরু করলাম। ভিতরের রুমগুলোতে একটু একটু করে যখন হাঁটতে হাঁটতে সামনে দিয়ে গেলাম, একটা সময় দেখলাম যে স্যারের মেয়ে পড়তেছে। তো স্যারের ওয়াইফ ছিল, কিন্তু স্যারের ওয়াইফ প্যারালাইজড। স্যারের ওয়াইফ খুব বেশি হাঁটাচলা করতে পারে না,
হুইল চেয়ারের মধ্যে বসে থাকে। স্যারই তার ওয়াইফকে সম্পূর্ণ রকমের দেখাশোনা করে এবং ওয়াইফের প্রতি স্যারের অন্যরকম ভালোবাসা। আমরা যেটা শুনেছিলাম যে স্যার দীর্ঘ অনেক বছর ধরে রিলেশন করে তারপর তার বউকে নিয়ে পালিয়ে মানে ম্যাডামকে নিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে তারপর স্যার হচ্ছে মানে ওই ম্যাডামকে বিয়ে করে। তো এই জন্য আমরা সবাই স্যারকে হচ্ছে প্রেমিক পুরুষও বলি এবং সাহিত্যিক প্রেম ভালোবাসা নিয়ে স্যারের অনেক জ্ঞান বুদ্ধি। যাই হোক, এইভাবে সময়গুলো কাটতে কাটতে তখন আমি ভিতরের রুমে গেলাম। ভিতরের রুমে যাওয়ার পরে দেখি যে মেয়েটা পড়তেছে। তো পড়তেছে, পিছন থেকে তার হাতগুলো দেখা যাচ্ছে, কিন্তু ভাই হাতগুলো এতটাই পশরা, মানে এতটাই সুন্দর যে আমার কাছে মনে হয় আমি যেন এই মেয়ের প্রেমে পড়ে গেছি। মানে এমন একটা অবস্থা যে তার প্রেমে পড়ে গেছি। তো এমন করে আমি সেদিন অনেকক্ষণ ধরে উকি ঝুঁকি মেরে মেয়েটাকে দেখতেছিলাম। তো এইভাবে দেখাশোনার পরে দেন আমি আবারও পুনরায় চলে আসলাম। আসার পরে আমি বন্ধুদের সবাইকে বলতেছি, বন্ধুরা মানে স্যারের মেয়ে সামিয়ারে কিন্তু আমার ভালো লাগছে, আমি কিন্তু সামিয়ার সাথে রিলেশন করব। মানে বন্ধুদেরকে বলতেছি। ওরাও তখন সবাই মিলে বলতেছে যে এটা কীভাবে সম্ভব, মানে এটা তো হতে পারে না। মানে আমি তখন বললাম যে না, আমি সারা মেয়ের সাথে রিলেশন করবো। অ্যান্ড এরকম করে মেয়েটাকে সবসময় দেখার জন্য একটা কৌতূহল মনের মাঝে কাজ করতে, কিন্তু কখনোই দেখতে পাইতাম না। আপনি বিশ্বাস করবেন না যে প্রায় 3 মাসের মতো কেটে যায়। 3 মাসে আমি কাকতারুয়ার মতো স্যারের মেয়ের পিছনে ঘুরতে থাকি যে স্যারের মেয়ের একটা নজর, শুধুমাত্র একটা নজর দেখার জন্য। আমি 3 মাসেও একটা বারের জন্য স্যারের ওই মেয়েটাকে দেখতে পাইলাম না। এবং এই মেয়েকে নিয়ে আমার ভিতরে এত বেশি জল্পনা কল্পনা যে এই মেয়েকে নিয়ে ভাবতে ভাবতে আমার পড়াশোনার 12টা বেজে গেছে। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না, বই খুলতে পারতাম না। মানে সারাক্ষণই মেয়েটাকে নিয়ে চিন্তা করতাম যে স্যারের মেয়ে দেখতে এতটাই কিউট, এতটাই সুন্দরী, তার মেয়ের মুখটা দেখতে পাই না। এরকম করে অনেক দিন কাটার পরে ওই সময় কিন্তু মোবাইল ফোন ছিল, মানে হাতে হাতে মোবাইল ফোন ছিল। এমন মেয়ের কাছে মোবাইল ফোন আছে কিনা ওটা কিন্তু আমি জানতাম না। আর মেয়ে যেহেতু ক্লাস 9-এ ভর্তি হয়েছে, হয়তো মোবাইল ফোন নাও থাকতে পারে। একদিন হলো কি, আমি চিঠি লিখছি। মানে চিঠি লেখার পরে স্যারের চোখ ফাঁকি দিয়ে আমি মেয়ের রুমে গিয়ে আমি মেয়ের রুমের মানে মেয়ের যে ডয়ার আছে ওই ডয়ারের মানে ভিতরে আমি তখন চিঠিটা রেখে চলে আসছি। চিঠিটা রেখে আসার পরে ভিতরে অনেক ভয় কাজ করতেছে যে মেয়ে যদি কোনোভাবে চিঠিটা স্যারকে দেখায় বা স্যারকে বলে। তা এই বিষয়ে আমি তখন চিঠি দিয়ে আসলাম। আসার পরে এই মেয়ে চিঠির কোনো উত্তর আমার দিল না এবং চিঠি পাইছে কি পাই নাই সেটাও বলি না। মাঝে মাঝে এরকম করে প্রায় 2 দিন পরে মেয়ে যখন স্কুলে যাচ্ছে, আমি একদিন মেয়ের স্কুলের মানে সামনে তুললাম যে সামিয়া কেমন আছো? তা বলে হ্যাঁ ভাইয়া ভালো আছে। আমি বললাম পড়াশোনা কেমন চলতেছে? বলে হ্যাঁ ভাইয়া ভালো চলতেছে। মানে এই যে আমার সাথে কথা বলে ও কিন্তু মানে দাঁড়ায় না, মানে হাইটা কথা বলতে বলতে যাইতেছে, কোথাও পা একসাথ করে না। পরে আমি বললাম সামিয়া তোমার একটা গিফট দিছিলাম তোমার টেবিলে, তোমার ইয়ের ভিতরে ডয়ারের ভিতরে পাইছো? তা বলে হ্যাঁ পাইছি। অ্যান্ড পাইছি বলার পর আমি বলি উত্তর দিলে না যে? তারপর আর কোনো কিছু বলে না, খুব তাড়াতাড়ি করে হেঁটে স্কুলের দিকে চলে যায়। তা তাড়াতাড়ি হেঁটে স্কুলের দিকে চলে যায়। এরপরে এই মেয়েরা আমাকে দেখলে ইগনোর করে। ধরুন সকালবেলা ওই মেয়ে যখন স্কুলে যাইতো, আমি কী করতাম, তাদের স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম। মেয়েটা একাই যাইতো, ওর রাস্তার মধ্যে পাইতাম। পাওয়ার পরে জিজ্ঞেস করতাম সামিয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তা তুমি কি চিঠিটা পাইছো? মানে ডিরেক্টলি বলি। ওই চিঠির কথা বললে ভাই ও আর কোনো কথা বলতে চায় না, জাস্ট আমাকে স্কিপ করে চলে যায়। এইভাবে মেয়েটা আমাকে ঠিক যতটা অবহেলা করতো, মানে আমাকে যতটা ইগনোর করতো, এই মেয়ের প্রতি আমার ঠিক ততটাই টান ভালোবাসা বাড়তে শুরু হয়। মানে একটা পর্যায়ে এরকম অবস্থা হয় যে এই মেয়েকে ছাড়া আমি ভাই কোনো কিছুই বুঝতে পারি না। মানে আমার কিছুই ভালো লাগে না। আমার খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা সব কিছু লাটে উঠে, মানে সব কিছু আমার মাথায় উঠে। আমি কিছুই করতে পারি না, সবসময় মেয়েটার কথা মনে পড়ে এবং এই মেয়ের জন্য আমি একরকম এতটাই পাগল হয়ে যাই যে প্রতিদিন সকালবেলা আমি ভোরে ভোরে গিয়ে মেয়ের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। বেশ অনেক দিন কেটে গেল, কিন্তু মেয়েটা আমাকে কোনোভাবে কোনো কিছুর কোনো পাত্তাই দিল না। অ্যান্ড এইভাবে কাটতে কাটতে আমি পুনরায় একদিন হঠাৎ করে তার স্কুলের সামনে আমি তাকে দাঁড়াইলাম, মানে তাকে একরকম হাত ধরে দাঁড়া করাইলাম। হাত ধরে যখন দাঁড়া করাইছি ও একটু রাগ করে যে আপনি আমার হাত ছাড়েন। আমি বললাম যে তোমাকে আমি চিঠি দিলাম, চিঠির কোনো উত্তর দিলা না, এবং এই চিঠির বিষয়ে তোমার সাথে কথা বললে তুমি সবসময় আমাকে ইগনোর করে চলে যাও, আমাকে অবহেলা করে চলে যাও। মানে সত্যি কথা বলতে কি আমাকে তোমার ভালো লাগে না? আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগে? আমাকে তোমার খারাপ লাগে? পরে আমাকে বলে ভাইয়া আমি তো হাত ছেড়ে দেন, আমি তো আব্বুর কাছে বলবো। এবং তোমার আব্বুর কাছে বললে বলবা, তাতে সমস্যা কী? তা এই মেয়ে তখন কী করলো, আমাকে ইগনোর করে আমার হাতটা ঝাড়ি মেরে তখন চলে গেছে। অ্যান্ড এর পরের দিনে মানে ওই দিনে যখন আমি স্যারের কাছে পড়তে গেলাম বিকালবেলা, তা সবাই তো স্যার তখন পড়াইতেছে, পরে আর সবাই বললো যে সবাই চলে যাও, সৈকত বসে, সৈকতের সাথে আমার কথা আছে। এটা যখন স্যার বলছে রে ভাই, তখনই আমার বুকের ভিতরে ভয় লেগে যায় যে তাইলে আমি নিশ্চিত যে স্যারের মেয়ে মনে হয় স্যারের কাছে বলে দিছে, এখন তো স্যার আমাকে আটকাবে এবং এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করবে। মানে আমি কি বলবো, আমার গলা খুব শুকিয়ে গেছে। আমি বসে বসে আল্লাহরে ডাকতেছি। অ্যান্ড একটা পর্যায়ে স্যার কী করলো, মানে কাজের মেয়ে ছিল ওই সময়, একটা কাজের মেয়ে রাখে, মানে কাজের মেয়ে বলতে একটা কাজের মহিলা রাখে। কাজের মহিলাকে বললো চা আর বিস্কিট দাও মাগরিবের সময়। তাই আমি বললাম যে স্যার একটু পরে মাগরিবের আজান দিবি, আমি তো নামাজ পড়তে যাবো, এখন চা বিস্কিট খাবো। বলে খাও। পরে চা আর বিস্কিট দিল, দেওয়ার পরে আমি চা বিস্কিট খেলাম, মানে মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের আজান দেওয়ার পরে স্যার আমারে বলে যে সৈকত চল আমরা নামাজটা পড়ে আসি।
মানে আমাকে যে উনি নামাজে নিয়ে যাচ্ছে, মানে আমার ভিতরে কিন্তু আর আমি নেই, যে আল্লাহই জানে আজকে জানে কী ঘটে, মানে কি মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে। পরে স্যার যখন আমাকে বললো যে ঠিক আছে চলেন, আমি স্যারের সাথে তখন মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। মাগরিবের নামাজটা পড়ছি, পড়ার পরে মসজিদের সামনে একটা ঘাটকোল ছিল, মানে ঘাট ছিল আর কি, পুকুর ঘাট। তা পুকুর ঘাটের মধ্যে স্যার আমাকে নিয়ে বসলো, বসে বলতেছে যে সৈকত, আমি তোমাকে আমার ছেলের মতো মনে করি এবং আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সৈকত, একটা বিষয় শুনে বা একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না, যার জন্য আমি তোমাকে এই পুকুর পাড়ে আনলাম এবং তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই কথাটা কতটুকু সত্য। আমি তখন নিচের দিকে তাকাইছি, কারণ আমি তখন পুরো শিওর থেকে যে স্যার আমাকে স্যারের মেয়ের কথা জিজ্ঞেস করবে। পরে আমার বলতেছে যে আমি তখন বলছি, স্যার আপনি বলেন, নির্দ্বিধায় বলেন, সমস্যা না, আমি আপনাকে এই সত্যটাই বলবো। পরে আমাকে বলে, দেখো আমার এই মানে আমার কলেজে অনেক স্টুডেন্টদের সাথে আমার পরিচয়, আমি কিন্তু কাউকে দিয়ে মানে কারোর সাথে সামিয়াকে স্কুলে পাঠাই না সামিয়াকে ভর্তি করানোর জন্য, আমি শুধুমাত্র তোমার সাথে সামিয়াকে স্কুলে পাঠাইছি মানে ওকে ভর্তি করার জন্য। তার মানে তুমি বুঝতে পারো যে আমি তোমাকে কতটা বিশ্বাস করি এবং কতটা ভালোবাসি। তো তুমি আমার সেই বিশ্বাসের ঘরে এইভাবে আগুন দিতে পারলা, এমন করেই বলতেছে। পরে আমি তখন মানে মাথার নিচের দিকে বসে আছি, ওখানে বসে থেকে বলতেছি, স্যার আমার আসলে ভুল হয়ে গেছে, আই এম সরি। আমাকে বললো, সরি ইজ নট এনাফ, সরিতে আসলে সব কিছু সমাধা হয় না। তুমি জানো, তোমার মনে হয়তো অনেক প্রশ্ন জাগে, তুমি এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করো, অনেকের সাথে অনেক কথাবার্তা বলেছো। এই সামিয়া মেয়েটা আমার আপন মেয়ে না, এই মেয়েটাকে আমি পালক এনেছি এবং পালক আনার পরে মেয়েটাকে আমি সেই ছোটোবেলা থেকে বড় করেছি আমার নিজের মেয়ের মতো করে। আমার নিজের কোনো সন্তান নাই, আমার নিজের কোনো ছেলে মেয়ে নাই, আমি এই মেয়েটাকে আমার নিজের মেয়ের মতো করে আমি বড় করেছি এবং এই মেয়েটার প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা কাজ করে, আমি যেটা তোমাকে করেছি। তো যাই হোক সৈকত, আমি বিষয়টাতে অনেকটা মাইন্ড করেছি, আমার খারাপও লেগেছে, আমি পারতাম তোমার উপরে অ্যাকশন নিতে, কিন্তু কোনো অ্যাকশন না নিয়ে আমি তোমাকে কথাটা সিম্পলি জিজ্ঞেস করলাম এবং তুমি যেহেতু বিষয়টা স্বীকার করলাম, দেন আই এম হ্যাপি। এবং আমি আর এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। শেষ তোমাকে বলবো যে বিষয়টা যাতে মানে এতেই স্টপ থাকে আর সামনের দিকে না যায়। তো ঠিক আছে, আমি যাই। এই কথা বলে স্যার তখন উঠে চলে গেল। আমি খুবই লজ্জা পাইছি এবং লজ্জা পাওয়ার পরে এরপরে আমি যখনই স্যারের কাছে পড়তে যেতাম, এই মেয়ের সাথে আর কোনো কথা বলতাম না, এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকতাম, মানে সবসময় মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকতাম। এইরকম করতে করতে আমাদের এলাকার এক ছেলে আছে, মানে ও মোটামুটি ওর বাবা হচ্ছে আমেরিকায় থাকে, মানে ফ্যামিলি আমেরিকায় থাকে, এই ছেলেও আমেরিকাতে গেছিলো, মানে মোটামুটি অনেক টাকা পয়সা মালিক আর কি। হঠাৎ করে শুনতেছি এই ছেলের সাথে নাকি স্যারের মেয়ে সামিয়া প্রেম করে। অ্যান্ড বিষয়টা শুনতে পারার পরে আমার কাছে তখন খুব খারাপ লাগলো যে কী ব্যাপার, সামিয়া এই ছেলের সাথে প্রেম করে। এই ছেলের নাম ছিল হচ্ছে রকি। তো রকির সাথে সামিয়া প্রেম করে, তাহলে আমার সাথে যদি প্রেম করতো তাহলে সমস্যা কী ছিল? আমি কি দেখতে রকির চেয়েও খারাপ নাকি? মানে রকি তো অনেক কালো টালো ছিল, বাট আমি তো অনেক ফর্সা ছিলাম। তা এইভাবে কয়েকদিন পরে একদিন হলো কি যে আমি ওই মেয়ের স্কুলের সামনে অনেক দিন পর একদিন দাঁড়াইছি। এতদিন পর্যন্ত কিন্তু স্যারের কথা শুনে আমি কখনোই তার স্কুলের সামনে দাঁড়াই নাই বা তার সাথে আর কখনোই কথা বলার চেষ্টা করি নাই, চিন্তাও করি নাই। পরে যখনই শুনলাম রকির সাথে ওর সম্পর্ক আছে, আমি তখনই ওইখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমি বললাম যে সামিয়া, তোমার সাথে একটু কথা আছে, একটু কথা বলা যাবে? তা বলে, হ্যাঁ ভাইয়া বলেন না, এমন করেই বলছে। ও তখনই কিন্তু বোরকা পরে আছে। আমি বললাম, সামিয়া, মানে তুমি যে মানে স্যারের মেয়ে, নজরুল স্যারের মেয়ে, এটা ভাবাই যায় না। নজরুল স্যার যথেষ্ট পরিমাণের নীতিবান একজন শিক্ষক, উনি যথেষ্ট নীতির কথা বলে এবং সৎ নিষ্ঠাবান একজন মানুষ। তুমি তার মেয়ে হইয়া টাকার কাছে বিক্রি হয়ে গেলা, বিষয়টা আমার কাছে জানি কেমন লাগলো। পরে আমারে বলতেছে যে সৈকত ভাই, আপনি এটা কী বলতেছেন যে আমি টাকার কাছে বিক্রি হয়েছি? মানে বুঝলাম না। আমি বললাম, বুঝছো ঠিকই, কিন্তু না বুঝে অভিনয় করতেছো। পরে আমারে বলে, না না ভাইয়া, আমি আসলেই বুঝতে পারিনি যে আপনি কী বলতে যাচ্ছেন, আমার একটু বুঝিয়ে বলেন। আমি বললাম, তুমি রকির সাথে প্রেম করো, এরকম খোঁজখবর আমার কাছে আসছে, তা আমি কি ওর চেয়েও দেখতে খারাপ ছিলাম নাকি? ওর বাবা মা না হয় আমেরিকায় থাকে, ওর না হলে অনেক টাকা আছে, অতটুকুই, কিন্তু দেখতে শুনতে তো আমি আর ওর চেয়েও খারাপ ছিলাম না। পরে আমার বলে, আপনি এই মিথ্যা কথাটা কে বলছে? এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে রিলেশন করতে চায়, আপনি ঠিক যেমনটা চেষ্টা করছেন ও এমনটাই চেষ্টা করতেছে, কিন্তু আমি ওরে কোনোভাবেই কোনো পাত্তা দিই নাই বা ওরে আমি বলি নাই যে আমি ওর সাথে রিলেশন করব। পরে আমি বললাম যে আচ্ছা সামিয়া, তুমি আমারই এরকম করে ইগনোরটা কেন করলা? আমি তো দেখতে শুনতে খারাপ ছিলাম না, মানে রকির কথা না হয় বাদে দিলাম, মানে আমার কথাই আমি বলি যে তুমি আমারে ভালোবাসলা না কেন? পরে আমারে বলে যে সৈকত ভাই, আমি আসলে কাউরে ভালোবাসতে পারবো না, আমার কাউরে ভালোবাসার কোনো অধিকার নাই, আপনি আমার জীবন সম্বন্ধে জানেন না, সো প্লিজ আমাকে এরকমভাবে আর বিরক্ত করেন না। এইভাবেই সে তখন চলে যায়। আমার এই মেয়েটার প্রতি পুনরায় আবারও আবেগ, অনুভূতি, ভালোবাসা কাজ করতে শুরু করে। দিন যত সামনের দিকে যাচ্ছে, আমি আস্তে আস্তে করি যে স্যারের কাছে কথা দিয়েছিলাম, নজরুল স্যারের কাছে, যে আমি আর স্যারের মেয়েকে বিরক্ত করবো না বা মেয়ের কোনো ক্ষতি করবো না, বাট আমি এটা মুহূর্তের মধ্যে ভুলে গেছি এবং ভুলে গিয়ে এই মেয়ের প্রতি আমি আবারও আগের মতো ভাই আকৃষ্ট হয়ে গেছি। এবার আমি ইন্টারমিডিয়েট তখন হচ্ছে আপনার মানে ইন্টার ফাইনাল পরীক্ষা দিই, ফার্স্ট ইয়ার ফাইনাল দিই এবং সেকেন্ড ইয়ারে উঠি।
সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি একরকম মানে মানে সারাক্ষণই আপসেট হয়ে বসে থাকতাম, মন খারাপ করতাম, কান্নাকাটি করতাম এই মেয়েটার জন্য। তো বন্ধুরা যারা আমার সাথে থাকতো তারা অনেকেই বিষয়টা বুঝতে পারতো যে সামিয়ার জন্য আমি কান্নাকাটি করি, সামিয়ার জন্য আমার খারাপ লাগে। তা একদিন আমার এক বন্ধু মানে কয়েকজন বন্ধু মিলে আমাকে একটা বুদ্ধি দিল যে একটা কাজ কর সৈকত, তুই সামিয়ার নিয়ে পালায়া যা, সামিয়ার নিয়ে পালায়া যা। আমি বললাম যে সামিয়া আমার সাথে প্রেম করে না, ভালোবাসে না, তাতে আমি ওর নিয়ে পালাবো কেমনে, এটা কী ধরনের কথা? বলে পালায় যা বলতে তুই মেয়েটারে কিডন্যাপ করে নিয়ে যা, এরকম করে বলতেছে। আমি তখন বললাম মানি? তারপর আমার বন্ধুরা বলতেছে মানি হচ্ছে মেয়েটারে তুই বাসা থেকে মানে কিডন্যাপ করে নিয়ে যা, বা স্কুল থেকে যাওয়ার পথে কিডন্যাপ করে নিয়ে যা, এবং কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে কোথাও রাখে দে, কোথাও লুকিয়ে রাখ। এরপর যদি বাচ্চা কাচ্চা হয় তারপরে তো আর স্যার কোনো কিছু করতে পারবে না, আর এটা তো স্যারের নিজের মেয়ে না, পালক মেয়ে, তা স্যার তো আর অত কিছু করবে না। তুই মেয়েটারে নিয়ে মানে মেয়েটা যেহেতু সহজভাবে মেয়েটারে পাবি না, বা আজকে প্রায় 1 বছরের মতো মেয়েটার পিছনে ঘুরতেছিস যাতে কোনো কাজই হয় না, তো তুই মেয়েটারে নিয়ে পালায়া যা, এরকম করে আমার সবাই বলতেছে। মানে আমি তখন সামিয়ার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ি, মানে এতটাই ওকে ভালোবাসি যে আমি ওর জন্য সব কিছু করতে রাজি আছি। আমার বন্ধুরা যে আমারে বললো ওরে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। মানে আমি কোনো কিছু চিন্তা করলাম না যে এটা তো নজরুল স্যারের মেয়ে, এই মেয়েটাকে নিয়ে এরকম করে কিডন্যাপ করে মেয়েটাকে নিয়ে গেলে কি হবে, বা স্যার বিষয়টাতে কীভাবে দেখবে, বা এরপরে আমি এলাকাতে থাকতে পারবো কি না। আমার আব্বা আম্মা তারা তো অনেক সম্মানিত ব্যক্তি, এবং আমার পরিবারটা অনেক নামি দামি একটা পরিবার। এই পরিবারের সন্তান হওয়ার পরে আমি যে এইভাবে সামিয়াকে নিয়ে পালায়ে যাব বা সামিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাব, মানে আমি বিষয়টাতে কোনোভাবে কোনো কিছু চিন্তা করি না। চিন্তা না করার পর আমার বন্ধু তখন করে কি রাজশাহীতে আমার জন্য একটা রুম ভাড়া করে। একটা রুম ভাড়া করে বলতে ওদেরই ফ্ল্যাট আর কি, মানে ওদেরই বিল্ডিং ছিল, ওদের বিল্ডিংয়েও আমাকে একটা ফ্ল্যাট দেয় যে এই ফ্ল্যাটের মধ্যে তুই সামিয়ারে লুকিয়ে রাখবে। অ্যান্ড এরপরের দিনে হলো কি আমরা বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে সামিয়ারে নিয়ে পালায়ে যাব, মানে এই বাসা থেকে মানে ওই রাস্তা দিয়ে সামিয়ারে নিয়ে পালায়ে যাব। তো সকালবেলা সামিয়া স্কুলে আসছে, বিকালবেলা আমি তখন করলাম কি জানা, আমি যদি থাকি তাহলে দেখা যায় স্যার আমাকে সন্দেহ করে ফেলবে, স্যারের কাছে বিকেলে প্রাইভেট পড়তে যাই, মানে আমি যদি বিকেলে প্রাইভেট পড়তে না যাই তাহলে স্যার আমাকে ডাউট করবে। তো এই জন্য করলাম কি, আমি বিকেলবেলা স্যারের সাথে মানে আমরা বন্ধুরা সবাই মানে যা আসি তারা সবাই মিলে বন্ধুরা সবাই মিলে স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলাম বিকালবেলা। অন্য একটা গ্রুপ আমি লাগাই দিয়েছি আমাদের এলাকাতে, অন্য একটা গ্রুপ টাকা দিয়ে গ্রুপটারে ঠিক করছি, এবং টাকা দিয়ে ওই গ্রুপটারে ঠিক করছি। ওই গ্রুপের পোলাপাইনটা তখন করলো কি, স্যারের মেয়ে সামিয়ারে স্কুল থেকে যাওয়ার পথে কিডন্যাপ করে, এবং কিডন্যাপ করার পরে মেয়েরা তখন কি করে ওই ফ্ল্যাটের মধ্যে নিয়ে রাখে। তা আমরা তো পড়তেছি, স্যার আমাদেরকে পড়াইতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, চারিদিকে বৃষ্টি আসার মতো একটা ভাবসাব। স্যার তখন হঠাৎ করে কি আমারে বলতেছে যে সৈকত, সামিয়া এখনও আসতেছে কেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি কিন্তু তখন স্যারের সামনে বসে আছি। আমি তখন স্যারে বললাম, স্যার আমি তো বুঝতেছি না যে কেন আসতেছে না। পরে আমারে বলে রাস্তায় কোনো সমস্যা হলো না তো। আমি তখন বললাম যে স্যার আমি তো বুঝতে পারতেছি না। এবার স্যার তখন বেরোচ্ছে, স্যারের আবার মোটর সাইকেল আছে, মানে মোটর সাইকেল নিয়ে স্যার তখন বেরোবে। পরে আমার বলে সৈকত তুমি আমার সাথে আসো তো, আর বাকিটা তোমরা পড়ো। তারপর আমি স্যারের সাথে বেরোলাম, বেরোয়ার পরে স্যারের মোটর সাইকেলের পিছনে উঠলাম। স্যার তখন মোটর সাইকেল টাইনা হচ্ছে স্কুলে দিয়ে গেল, এবং স্কুলে যখন গেল তখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিবি এরকম একটা ভাব। স্কুলে যাওয়ার পরে দেখলো যে স্কুলের গেটে তালা মারা। তখন স্যারে কী করলো, তার মোবাইল ফোন বের করলো, বের করে ওখানকার যেই আপনার স্কুলের যে প্রধান শিক্ষক ছিল তারে কল দিল। কল দেওয়ার পরে তিনিও তখন কোনো কিছু স্যারকে ডিটেলসে বলতে পারতেছিল না, শুধু এটাই বলে যে সব ছেলেমেয়েরা তো বাড়িতে চলে গেছে, তাহলে আপনার মেয়ে যায়নি কেন, আপনি একটু খবর নেন। মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের আজান দেওয়ার পরে স্যার তখন আর মসজিদে গেল না, আমি তো স্যারের পিছনে বসে আছি। আমি তো জানি যে স্যারের মেয়ে কোথায় গেছে, বা আমি ওদের সাথে ফোনে কথা বলতেছি মেসেজে, ওরা বলতেছে যে আমি যে ফ্ল্যাটের কথা বলছি ওই ফ্ল্যাটে স্যারের মেয়েরা আটকায় রাখছে, এবং ওরকমভাবে স্যার তখন বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতেছে। একটা পর্যায়ে স্যার তখন সিদ্ধান্ত নিল যে থানাতে জানাবে। পরে আমি স্যারেরে বললাম যে স্যার আপনার মেয়ে হারাই গেছে, এটা যদি আপনি থানাতে জানান তাহলে তো আপনারই মান সম্মান নষ্ট হবে, আপনি আমাদের এত বড় একজন বড় কলেজের প্রফেসর, এখন বিষয়টা জানাজানি হলে তো আপনার নিজেরই মান সম্মান যাবে। তা স্যার আমি শুনেছিলাম যে রকির সাথে নাকি সামিয়ার একটা সম্পর্ক আছে, তা রকিরও মানে হঠাৎ করে রকিরও পাওয়া যাচ্ছে না, আমার কাছে মনে হয় আপনার মেয়ে রকির সাথে পালাই গেছে। পরে স্যার আমারে বলতেছে তুমি কি বলো, আমি যতটুকু জানি যে আর সামিয়া তো এরকম কোনো মেয়ে না, বা আমার সামিয়া তো খুবই ভালো, ও তো এরকম না। আমি বলি স্যার আপনি তো ভালো মনে করতেছেন, আমি তো জানি যে রকির সাথে ওর প্রেম আছে, এবং এরকম রকির সাথে যে ওর প্রেম আছে এই বিষয়ে অনেকে আমাকে বলছে, এবং আমি অনেকের কাছে শুনছি যে রকির সাথে ওর প্রেম ভালোবাসা আছে। আমি শিওর যে স্যারও রকির সাথে পালাইয়া গেছে। তো আপনি মানে ধরেই থানার কোনো আশ্রয় নিয়েন না বা থানাতে জানাইন না, আমি বিষয়টা দেখতেছি। এই বলে স্যারকে আমি তখন থানাতে কমপ্লেন করার জন্য নিষেধ করি, এবং স্যার সারা রাত্রে আর ঘুমাইতে পারে না। বাসার মধ্যে ঢুকার পরে আমি তখন কী করলাম, স্যারের বাসা থেকে বেরোয় ডিরেক্টলি বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম ওই ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটে যাওয়ার পরে ওই ফ্ল্যাটের যে পোলাপাইন ছিল ওরা তখন পাশের রুমে ওরা আটকায় রাখে, আর ওখানে একটা মেয়েও আছে, আমি সাথে একটা মেয়েও দিয়ে দিয়েছিলাম যাতে ওরা আবার খারাপ কোনো কিছু করতে না পারে। আবার ওই মেয়েটা আমার পরিচিত। পরে যাই দেখলাম যে ওই মেয়েটার সাথে সামিয়া তখন বসে আছে মানে পাশের রুমে।
মানে যেখানে ওকে আটকায় রাখা হয়। পরে আমি গেছি, যাওয়ার পরে ও আমার দিকে চিৎকার করে এসে আমার জড়ায় ধরে। দূরে বলতেছে, সৈকত ভাইয়া ওরা আমার কিডন্যাপ করে নিয়ে আসছে, আমার আব্বু তো মনে হয় টেনশন করতে করতে মরে যেতেছে, আপনি আমার বাসায় দিয়ে আসেন। পরে আমি বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। ওই মানে রুমে খাটের মধ্যে বসালাম। বসানোর পরে যে আপুটা ছিল সাথে, আপুরে বললাম যে আপু আপনি একটু বাইরে যান, ওর সাথে কথা বলি। পরে আপুটারে বের করে দিলাম। বের করে আমি তখন দরজা আটকাইলাম। দরজা আটকায় বলতেছি, সামিয়া তুমি কি আমার কাছে একটা সত্যি কথা বলবা? তা বলে, কি ভাইয়া বলেন। ভাইয়া ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে, এরকম করে অনেক এক্সাইটেড, কান্নাকাটি করতেছে। আমি বললাম তুমি কান্নাকাটি করো না, তুমি আমার প্রশ্নের জবাবটা দাও। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দাও। পরে আমার বলে, হ্যাঁ ভাইয়া বলেন। আমি বললাম যে আচ্ছা, মানে আমি দেখতে কোন দিক থেকে খারাপ, মানে আমাকে তোমার কোন দিক থেকে খারাপ লাগতেছে? পরে আমার বলে, না ভাইয়া আপনি তো কোনো দিক থেকে খারাপ না, আপনি তো সর্ব দিক থেকে ঠিক আছেন। তাই আমি বললাম, আমি যদি সব দিক থেকে ঠিক থাকি তাহলে আমার মতো একটা ছেলেকে বিয়ে করতে বা আমার মতো একটা ছেলের সাথে রিলেশন করতে তোমার আপত্তিটা কোন জায়গায়, মানে তোমার প্রবলেমটা কোন জায়গায়? পরে আমারে বলতেছে যে মানে আমি না বুঝতে পারতেছি না, আপনি আমার এরকম একটা বিপদে ওরা আমারে কিডন্যাপ করে নিয়ে আসছে, আপনি এখন এই জায়গায় আসছেন, এখন আপনি আমার এগুলো কী বলতেছেন? আমি বলি, ওরা তোমাকে কিডন্যাপ করে আনে নাই, আমি তোমাকে এই জায়গায় আনছি। আমি তোমাকে নিয়ে আসছি কারণ আমি তোমার সাথে 1 মিনিট কথা বলার কোনো সুযোগ পাই না, এবং তোমার সাথে কথা বলতে গেলে তুমি আমাকে ইগনোর করো, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে গেলে কথা বলো না, বাড়িতে বাসায় কথা বলতে গেলেও কথা বলো না। এই জন্য আমি নিজে তোমাকে কিডন্যাপ করে আনছি। ও তখন নিচের দিকে তাকায় আছে, যখন এটা বলে একদম নিচের দিকে তাকায় আছে, আর কোনো কিছু বলে না, জাস্ট চোখের পানি ঝরাইতেছে, কান্না করতেছে। আমি বললাম, সামিয়া কান্না করো না, আমি জাস্ট জানতে চাই যে আমার মতো একটা ছেলে, আমাকে তো মানে রাজশাহীর প্রায় অনেক মেয়েরই পছন্দ করে, আমি অনেক মেয়েদেরই ক্রাশ, তা সব মেয়েরা যদি আমাকে পছন্দ করে তাহলে তুমি আমাকে ভালোবাসতে তোমার আপত্তিটা কোন জায়গায়, এটা আমাকে বলো। সে তখন নিচের দিকে তাকায় থাকে এবং নিচের দিকে তাকায় থাকে আমাকে বলে যে আসলে আমি পৃথিবীর কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না। আমি তখন বললাম যে এই কথাটাই তুমি বারবার আমাকে বলো যে তুমি পৃথিবীর কোনো ছেলেকে ভালোবাসতে পারবে না, কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারবে না, কিন্তু কেন? কোনো ছেলেকে তুমি ভালো কেন বাসতে পারবে না, কোনো ছেলের সাথে সম্পর্ক কেন করতে পারবে না? আমি জাস্ট এই কথাটা জানতে চাই। ও তখন বলে যে আমার পেটে বাবু আছে। ভাই এটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। কী বলো ওর পেটে বাবু আছে? আমি বললাম মানি কী বলতেছো এটা? পরে বলে আমার পেটে বাবু আছে। আমি বললাম যে তোমার পেটে বাবু আসবে কোত্থেকে, এগুলো কী বলতেছো সামিয়া? পর আমার বলছে, আমি যেটা বলতেছি আমি ঠিকই বলতেছি, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার নিয়ে এসে আপনি পরীক্ষা করেন, এবং পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আমার পেটে বেবি আছে কি না। আমি তখন বললাম যে মানে আমি তোমার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না, তুমি কি বিয়ে করছো, তোমার কি হাজব্যান্ড আছে? পরে বলে, হ্যাঁ আমি বিয়ে করছি। তো আমি বললাম, কখন বিয়ে করছো? বলো, অনেক বছর আগে। পরে আমি বললাম যে তুমি অনেক বছর আগে বিয়ে করছো, মানে কিন্তু স্যার যে আমাকে কোনো কিছু বললো না তোমার বিষয়ে, বা তোমার যে বিয়ে হয়েছে এই বিষয়ে তো স্যার আমাকে কোনো কিছু জানালো না। পরে স্বামী আমার দিকে তাকায় বলতেছে, আমার স্বামী কিন্তু আপনাদের স্যার। আমি বললাম মানি? ও আমাকে বলে, আপনি যেহেতু আমাকে উঠাই নিয়ে আসছেন, মানে কিডন্যাপ করে আমাকে স্কুল থেকে নিয়ে আসছেন, তাহলে আপনার কাছে আমি কথাগুলো বলি, এবং আপনার যদি মন চায় আপনার কথাগুলো মানুষকে জানাইতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জাস্ট আপনাকে সত্যটা বলি, আমি এই নজরুল স্যারকেই বিয়ে করছি। এবং আমাকে দেখে হয়তো আপনার ছোটো মনে হতে পারে, আমার বয়স কম মনে হতে পারে, কিন্তু আমার বয়স অনেক বেশি, আমার বয়স কিন্তু কম না। অ্যান্ড আমি অনেক বছর ধরে পড়াশোনা গ্যাপ রেখেছি, এবং গ্যাপ রাখার পরে আমাদের মানে স্যারের বাড়ি কিন্তু ছিল বরিশালে, এবং স্যার ওখানেই শিক্ষকতা করতে, এবং সেখান থেকে ট্রান্সফার হয়ে স্যারে আমাদের এই মানে রাজশাহী কলেজে আসছে। পরে আমি বললাম যে আমি আসলে তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি না, যে তুমি আসলে কী বলতে চাচ্ছ, বা এই কথাগুলো আমাকে একটু বুঝিয়ে বলো। পরে আমাকে বলে, উনি আমাকে অনেক ছোটোবেলায় ওনার বাসায় আনছে, এবং ছোটোবেলায় আমি ওনার বাসায় আমি কাজের মেয়ের মতোই থাকতাম, কাজ টাজ করতাম, এরকম করে ওনাকে আমি বাবা বলেই ডাকতাম। এমন করতে করতে ওনার ওয়াইফ একটা সময় প্যারালাইজড হয়ে যায়, এবং ওনার ওয়াইফ প্যারালাইজড হলে পরে আমি ওনার ওয়াইফকে ট্রিটমেন্ট করি, ওনার ওয়াইফের সেবা যত্ন করে, ওনার ওয়াইফের পাশে বাসা থেকে এরকম করতে করতে একটা পর্যায়ে সম্ভবত আমার দিকে ওনার খারাপ নজর আসে, এবং খারাপ নজর আসার পরে তিনি একটা সময় আমাকে খুব অফিসিয়ালি আমাকে ডেকে বলে যে তিনি আমাকে বিয়ে করতে চায়। আমাকে তিনি জানায় যে দেখো তোমার প্রতি আমার খারাপ নজর জাগতেছে, তুমি আমার বাসায় থাকো, এবং আমার ওয়াইফ যেহেতু প্যারালাইজড, আমার তো মানে বিয়ে করা দরকার আমার বুড়ো বয়সে আমাকে সেবা যত্ন করার জন্য, তো যার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং বিয়ে করে আমি তোমার সাথে সংসার করব। তো আমি আসলে ওনার বাসায় থাকতাম, সবসময় উনি আমাকে ওনার বাসায় রাখতো। তো এখন উনি যখন আমাকে এই কথাটা বলে, তখন আমার খুব খারাপ লাগে যে এই লোকটাকে তো আমি বাবা করে ডাকি, তো যাকে আমি বাবা বলে ডাকি উনি আমাকে বিয়ে করবে, মানে বিষয়টা আসলে মেনে নিতে পারতেছিলাম না। আমি 2 দিন খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, কান্নাকাটি করি, প্রচুর কান্নাকাটি করি যে উনি এই কাজটা কীভাবে করবে আমার সাথে, কারণ আমি তো ওনার মেয়ের বয়সে, আমার মতো একটা মেয়েকে উনি কেন মানে কীভাবে বিয়ে করবে।
এবং 2 দিন পরে আমি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে উনি যেটা করতে চায় আমি সেটাই করব। কারণ দেখা যায় উনিই তো আমার গার্ডিয়ান, উনি ছাড়া তো আমার কেউ নেই। এরপরে উনি একদিন হুজুর ডেকে নিয়ে আসে এবং হুজুর ডেকে উনি খুব গোপনে, খুবই গোপনীয়তা রক্ষা করে উনি আমাকে বিয়ে করে। তবে বিয়ে করার সময় তিনি আমাকে অনুরোধ করে যে আমাদের এই বিয়ের বিষয়টা তুমি কাউকে জানাইও না, এটা যাতে কেউ জানতে না পারে। এরপরেও উনি বরিশালে যেই কলেজে শিক্ষকতা করত সেখানকার কিছু লোক এই বিষয়টা জেনে যায় এবং বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পরেই উনি ওইখান থেকে আমাকে নিয়ে পালিয়ে চলে আসে। এবং মানে পালিয়ে চলে আসে বলতে উনি ওখান থেকে ট্রান্সফার হয়ে যায় এবং ট্রান্সফার হয়ে ইনি ইচ্ছে করে ট্রান্সফার হয়ে এই রাজশাহীতে চলে আসে। কারণ বিষয়টা যখন বরিশালের অনেকেই জানাজানি হয়ে যায়, মানে জানাজানি হয়ে যাওয়ার পর উনি চলে আসে। তো এখন আসার পরে এই জায়গায় এসে আপনি আমাকে যেভাবে বিরক্ত করতেছেন, আমি আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এবং আপনি যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করে থাকেন আপনি আমাকে হসপিটালে নিতে পারেন। তা আমি বললাম যে স্যার তো বলে স্যার তোমার মেয়ে। পরে বলে আমি তো কোনোদিন ওনাকে বাবা করে ডাকিনি আপনাদের সামনে, আপনারা কি কখনো শুনেছেন? পরে আমিও চিন্তা করে দেখলাম যে আমার কোনো সময় মনে পড়ে না যে এই মেয়েটা কখনোই স্যারকে বাবা করে ডাকছে বা স্যারের সাথে আমাদের সামনে কখনো কথা বলছে, এরকমভাবে কখনোই মনে পড়তেছে না। তা আমি তখন বললাম যে এরপরে আমি বললাম যে তার মানে তোমার আইডি কার্ড? বলে আমার আইডি কার্ডে আপনার স্যারের নাম নাই, আমার আইডি কার্ডে আমার যে রিয়েল বাবা, আমার ওই রিয়েল বাবার নাম, আমার রিয়েল বাবার নামই আছে। পরে আমি বললাম যে তোমার রিয়েল বাবা যে তার কোনো ঠিকানা? বলে হ্যাঁ তার ঠিকানা আমার কাছে আছে, কিন্তু তিনি মারা গেছে, তিনি মৃত, আমাদের বাড়িতে কোনো কিছুই নেই, আমার আব্বা মারা গেছে এবং এখানে কোনো কিছুই নেই, আমার আব্বা খুব গরিব মানুষ ছিল। তো আমি তখন বললাম যে তার মানে এই স্যার তোমার স্বামী? বলে হ্যাঁ, আপনাদের নজরুল স্যারই আমার স্বামী। পরে আমি মানে কি বলবো, আমার মনে হয় যেন আমার শরীরে রক্তগুলো পানি হয়ে গেছে, যথারীতি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। আমি ওখান থেকে বেরোলাম, বেরোয়ার পরে মানে রুম থেকে বেরোয়ার পরে বন্ধুরা সবাই আমার জড়ায় ধরছে, ধরে বলতেছে দোস্ত কী হয়েছে, মানে কী হয়েছে, তুই এরকম নার্ভাস হয়ে যাচ্ছিস কেন, কী হয়েছে? পরে আমি এরকম করে বাসার ছাদে গেছি, তা বন্ধুরা সবাই আমার মানে ওর খুব টেনশনে পড়ে গেল যে কী রে তুই রুমের মধ্যে গেলি, রুমের মধ্যে যাওয়ার পরে তুই ওর সাথে কথা বললি এবং কথা বলার পরে তুই এতটা নার্ভাস হয়ে যাচ্ছিস কেন, তো মন খারাপ কেন করতেছিস, কী হয়েছে আমাদের কাছে বল, মানে কী হয়েছে তুই আমাদের কাছে বল, আমরা ম্যানেজ করবো, আমরা সব কিছু ঠিকঠাক করবো। আর আমি শুধু বন্ধুদেরকে বললাম যে বন্ধুরা এমন একটা সত্য কথা আছে যেটা শোনার পরে তোদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, তোরা বিশ্বাস করতে পারবি না যে এমন একটা ঘটনা আছে। পরে বন্ধুরা সবাই আমারে বলতেছে যে আমরা ওই যে 5 জন বন্ধু আর কি, ওরে তা বলতেছে তুই আমাদের কাছে বল না কী হয়েছে, আমরা কখনো কারোর কাছে বলবো না, তুই টেনশন করিস না। পরে আমি বললাম যে শোনার পর আমি নিজেরও বিশ্বাস করতে পারতেছিলাম না, আসলে সামিয়া বিবাহিত, শুধু বিবাহিত না ও প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে এবং ওই বাচ্চার বাবা আমাদের নজরুল স্যার। আমার বন্ধুগুলো সবগুলো তখন মানে বসে গেছে, মানে দাঁড়ানো অবস্থা ছিল, ওরা বসে আছে। কী বললি এটা তুই, তোর বেটা এটা একটা চালাকি, এই মেয়ে মিথ্যা বলতেছে এবং এই মেয়ে একটা প্রতারক, এখন তুই মেয়েরে কিডন্যাপ করে আনছিস, মেয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মানে পালিয়ে যাওয়ার জন্য একটা মানে একটা পথ খুঁজতেছে, একটা অভিনয় করতেছে যেখান থেকে কীভাবে পালিয়ে যাওয়া যায়, এটা তুই স্বপ্নেও বিশ্বাস করিস না। আমরা নজরুল স্যারের চিনি, নজরুল স্যার কখনোই এরকম মানুষ না, এবং নজরুল স্যার ওনার মেয়ে এটা, উনি কেন মেয়েরে বিয়ে করবে, ধুর বেটা এটা পুরোই মিথ্যা কথা। আমি বললাম বন্ধু তোদের কাছে মিথ্যা মনে হতে পারে, কিন্তু আমার কাছে কথাটা মিথ্যা মনে হয় না, আমার কাছে মনে হয় যে কথাটা সত্য। আমার বন্ধুরা সবাই তখন আমার বলতেছে তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পুরোপুরিভাবে পাগল হয়ে গেছিস, তুই ডাক্তার দেখা, আমারে বলতেছে। আমি তখন বললাম যে দেখ আমি ডাক্তার দেখাবো কেন, আমার ডাক্তার দেখাইতে হবে না, আমি তোদের কাছে এক বিন্দু পরিমাণেরও মিথ্যা বলতেছি না, তোরা বিশ্বাস কর আমি যেটা শুনেছি এই কথাটা মিথ্যা না। সারাটা রাত বন্ধুরা সবাই তখন আমার সাথে থাকে, আমি সারাটা রাত ছাদের উপরে বসে কান্নাকাটি করি এবং মনের ভিতরে একটা ভয়ও কাজ করে যে সকালবেলা আবার এই মানে নজরুল স্যার কোনো ঝামেলা করে কিনা বা কাউকে জানিয়ে দেয় কিনা, এটা নিয়ে স্যার কোনো প্রবলেম করে কিনা, মানে আমিও একটা ভয়ের মধ্যে আছি। যেহেতু আমি স্যারের মেয়েরে পালিয়ে নিয়ে আসছি, মেয়ে যেহেতু এখানে লুকায়িত অবস্থায় আছে এবং রাজশাহীর মধ্যে আছে, স্যার যদি পুলিশকে জানায়, পুলিশ যদি ইনকোয়ারি করতে শুরু করে, কোনোভাবে যদি ধরা খেয়ে যায়, অ্যান্ড সকালবেলা এরকম করতে করতে ওই ছাদের মধ্যে থাকা অবস্থায় তখন সকালে সূর্য উঠে যায়, পূবের আকাশটা তখন আস্তে করে বর্ণিল হয়ে যখন সূর্য উঠতেছিল, আমি তখন আমার বন্ধুরে বললাম যে বন্ধু মেয়েটারে পাঠাই দে, মেয়েটারে বাসায় পাঠাই দে। পরে বলতেছে এটা তুই কী বলতেছিস, মেয়েরে তুই মানে বাগায় নিয়ে আসছিস, এখন যদি মেয়েরে বাসায় পাঠাস তাহলে তো এই বিষয়টা জানাজানি হয়ে যাবে, বা মেয়ে যদি তার বাবার কাছে গিয়া বইলা দেয় যে তুই তারে নিয়ে পালায় আসছিস বা তারা তুই কিডন্যাপ করে নিছিস, তাহলে তো অনেক বড় সমস্যা হবে। আমি বলি সমস্যা কী হবে না হবে এটা আমি জানি না, কিন্তু মেয়েটারে ছেড়ে দে। তা বন্ধুরা সবাই আমার তখন আমার এগেনস্টে চলে গেছে যে না এটা হতে পারে না, এই মেয়েরে ছাড়বো না, এখন ওরা ছেড়ে দিলে বড় ঝামেলা করবো, মেয়েটা মনে মিথ্যা কথা বলতেছে। আমি বললাম ঠিক আছে তোরা মেয়ের কথা বিশ্বাস করস না তো সকালবেলা ডাক্তার আনিস। এরপরে ওই ফ্ল্যাটের মধ্যে সকালবেলা আমাদের পরিচিত একজন ডাক্তার আনি, ডাক্তার আনার পরে চেক আপ করি এবং ডাক্তার দেখে মেয়ের পেটে হাত দিয়ে ডাক্তার বলতেছে যে ওর পেটে বাবু আছে, হাত দেওয়ার সাথে সাথে বলতেছে।
এবং সামিও আমারে বলতেছে যে আপনি যদি আমারে কোরআন এনে দেন আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো যে আমি আপনাদের নজরুল স্যারকে বিয়ে করছি। তা আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওরে আমি ছেড়ে দিব, মানে ছেড়ে দেবো, এখান থেকে চলে যাক। কিন্তু আমার বন্ধুরা ছাড়তেছে না। এরকম করে প্রায় 12টা 1টা পর্যন্ত মানে খুবভাবে হচ্ছে বন্ধুদের সাথে আমার তর্কাতর্কি ঝামেলা টামেলা, এবং 12টা বাজে তখন আমি জেনে যাই যে নজরুল স্যার থানার মধ্যে জিডি করে দিচ্ছে অলরেডি, মানে মামলা করে দিচ্ছে। তার ওয়াইফ বা মেয়ে যাই হোক, ওরে পাওয়া যাচ্ছে না, থানার মধ্যে একটা জিডি করছে। জিডি মানেই মামলা। এরপর আমি তখন বন্ধুদের এগেনিস্টে গিয়ে, মানে সম্পূর্ণ বন্ধুদের বিপক্ষে গিয়ে আমি তখন ওরা ছেড়ে দিলাম, মানে এই মেয়েটাকে আমি তখন ছেড়ে দিলাম। বাসা থেকে বললাম যে ঠিক আছে তুমি যাও, এবং তুমি গিয়ে যদি নজরুল স্যারের কাছে বলে দাও যে তোমারে আমরা কিডন্যাপ করছি, তাহলে তুমি বলে দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিব না। পরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মেয়েটা তখন বাসায় চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ও বাসায় যাওয়ার পরে নজরুল স্যারকেও বলে নাই বা কাউরিও বলে নাই যে ও কোথায় পালায় গেছে বা ওরে কে নিয়ে গেছে। এবং এর পরের দিনে আমি যখন স্যারের বাসায় গেলাম, মানে স্যারের মেয়েটাকে প্রচুর পরিমাণে মারছে, মানে কাজের মহিলার কাছে জানতে পারি যে মেয়েটাকে প্রচুর পরিমাণে মারছে। মানে ওই যে আমি স্যারকে বলছিলাম যে মেয়েটা সম্ভবত আমেরিকান ছেলেটার সাথে পালায় গেছে বা এরকম কিছু হইতে পারে, এই যে আমি স্যারকে বলছিলাম, সেখান থেকে স্যার ডাউট করে, মানে সন্দেহ করে ওরে প্রচুর মারে। কাজের মেয়েটা আমারে বলে যে গরুর মতো মেয়েটারে মারছে নজরুল স্যারে। আমার তখন এই নজরুল স্যারের উপরে এক অন্যরকম ঘৃণা কাজ করে, মানে প্রচণ্ড রকমের ঘৃণা কাজ করে। আমি স্যারের সাথে আর কথা বলি না, কোনোভাবেই স্যারের সাথে কথা বলি না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে আস্তে আস্তে স্বামী আমার উপর অনেকটা দুর্বল হয়ে পড়ে। আমি যখন স্যারের বাসা, তখন আর আমি স্যারের বাসায় পড়তাম না, এমনি মাঝে মাঝে যাইতাম। মাঝে মাঝে গেলে পরে ও জানালা দিয়ে তাকায় থাকতো, কান্না করতো। তখন ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, যে স্কুলে পড়াশোনা করতো এটাও বন্ধ হয়ে যায়। এরকম করে কয়েকদিন কাটার পরে একদিন হঠাৎ করে আমার নাম্বারে সামিয়া কল দিল, এবং কল দিয়ে খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে বলতেছে যে আমি তো আসলে নজরুল স্যারকে বিয়ে করতে চাই নাই, উনি তো আমাকে একরকম জোর করে বিয়ে করছে। তো আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছেন, আমি তো আর আপনার স্যারের কাছে বলতে পারতেছি না যে আমার কে কিডন্যাপ করে নিয়ে গেছে বা কী হয়েছে। উনি প্রতিদিন আমারে মারে, আমি কোথায় গেছি এটা জানার জন্য। তো ওনার এই টর্চার আমি আর নিতে পারতেছি না, আমি হয় আত্মহত্যা করবো, নাহলে আপনি আমাকে নিয়ে যান। ও ডিরেক্টলি আমারে বলতেছে। আমি বললাম মানি নিয়ে যাবো মানি? পরে বলতেছে আমার যা হবার তা হয়েছে, আপনি আমার নিয়ে যান, আমি আপনার সাথে থাকতে চাই। আর নাইলে আমি ওনার অত্যাচার সহ্য করতে পারি না, উনি আমাকে হয়তো যে কোনো সময়, উনি যদি আমার নাও আমার, আমি আত্মহত্যা করবো। কারণ উনি আমাকে বারবার ধরে জিজ্ঞেস করে আমি কোথায় গেছি, কোন জায়গায় গেছি। এখন আমি কি বলবো বলেন, আমি তো কিছু বলতে পারতেছি না। আমি তখন বললাম দেখো আমার মনটা ভালো নাই, তুমি প্লিজ ফোনটা রাখো। পরে আমাকে বলো আপনি কি আমাদের বাসার পিছনে একটু আসবেন, আমি একটু আপনার সাথে দেখা করবো। আমি বললাম তুমি এই মোবাইলটা কই পাইছো? বলি না আমার মোবাইল, আমি এই মোবাইলটা গোপনে গোপনে ব্যবহার করতাম। আমি বললাম কই রে, তুমি আগে আমারে বলো নাই? বলে এটা আমি কাউরিই বলিনি, নাম্বারটা আমি গোপনে গোপনে ইউজ করি, কারণ উনি তো আমাকে ফোন ইউজ করতে দেন, আপনাদের নজরুল স্যার আমাকে মোবাইল ইউজ করতে দেয় না, মানে টোটালি আমার ফোন ইউজ করা নিষেধ। তো এই জন্য আমি এই ফোনটা মাঝে মাঝে ইউজ করি আমার ঘনিষ্ঠজনদের সাথে কথা বলার জন্য। আপনি কি আমার একটু বাসার পিছনে আসতে পারবেন? এরকম করে যখন বলে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি। রাতের বেলা ওর বাসার পিছনে গেলাম, ও বেরোইছে, বেরো আমার পা ধরে কান্না করতেছে যে আপনি আমাকে নিয়ে চলেন, আমি আত্মহত্যা করবো, আমি বাঁচবো না। আমি বললাম যে তোমার পেটে না বাবু আসতে? ও বলে থাকুক বাবু, আমি বাবু নষ্ট করে ফেলবো। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মানে কী করতে পারি। আমি কিন্তু সামিয়ার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে, মানে অনেকটা বলতে আমি এতটাই দুর্বল যে আমি কিন্তু ওরা ছাড়া কোনো কিছু বুঝি না। এরপরে ওই রাতের বেলায় আমি তখন সামিয়ার নিয়ে পালাইয়া যাই, সামিয়াকে পালিয়ে যায়, এবং সামিয়াকে নিয়ে পালে আমি তখন রাজশাহী শহরে ওই আমার বন্ধুর যেই ফ্ল্যাটে আমি সামিয়াকে নিয়ে লুকিয়ে রাখছিলাম, ওই ফ্ল্যাটে আমি তখন সামিয়াকে নিয়ে উঠি, এবং রাতের বেলায় আমি ওর সাথে থাকি। এবং রাতের বেলায় থাকার পরে ওর সাথে সেখানে আমার অনেক ধরনের সম্পর্ক হয়। এবং সকালবেলা একইভাবে স্যার তখন আমাদের কলেজে আসে, এবং কলেজে আসার পরে স্যার একইভাবে আমাকে জিজ্ঞেস করে যে সৈকত সামিয়া তো আবার চলে গেছে। তাই আমি বললাম যে স্যার সম্ভবত ওর কারোর সাথে রিলেশন আছে, এই জন্য মনে হয় স্যার চলে গেছে। তো এই সামিয়া যখন চলে যায়, মানে পালিয়ে যায়, স্যার কয়েকদিন পর্যন্ত, কয়েকদিন বলতে কয়েক মাস পর্যন্ত, 2-3 মাস পর্যন্ত স্যার এখানে থাকে। এবং 2-3 মাস পরে স্যার মানে আমাদের কলেজ থেকেও স্যার টিসি নিয়ে, মানে ট্রান্সফার হয়ে স্যার অন্য একটা কলেজে চলে যায়। এরপরে ওখান থেকে কোন কলেজে যায় এটা কিন্তু আমি জানি না। ওই সময় পর্যন্ত সামিয়া কিন্তু আমার সাথেই আছে। আমি সামিয়াকে হুজুরটিকে বিয়ে করেছি, এবং ওই ফ্ল্যাটের মধ্যে আমি সামিয়ার ফ্ল্যাট ভাড়া দিতেছি, সামিয়াকে রাখতেছি। তো এর মাঝে আমি সামিয়াকে বললাম যে তোমার পেটের যে বাবুটা আছে, ওই বাবুটাকে তুমি নষ্ট করে ফেলবো? ও বলে না আমি বাবুটা নষ্ট করবো না। একে তো বাবুটা অনেক বড় হয়ে গেছে, এবং তার উপরে বাবুটা যদি এখন নষ্ট করি তাহলে হয়তো আমার ওর ক্ষতি হয়ে যাবে, বেবিটা নষ্ট করবো না। তো আমিও তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বেবি যেহেতু নিতে চাও তাহলে আর বেবি নষ্ট করার প্রয়োজন নাই, তা বেবি আর আমি নষ্ট করলাম না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সামিয়ার গর্ভ থেকে তখন একটা পুত্র সন্তান হয়, একটা ছেলে হয়। তো আমি তো আসলে জানি যে এই ছেলের বাবা আমি না, এই ছেলের বাবা হচ্ছে নজরুল স্যার। তো আমি যে ওরে ফ্ল্যাটের মধ্যে লুকিয়ে রাখছি বা ফ্ল্যাটে নিয়ে রাখছি, এটা কিন্তু আমার বন্ধুদেরকে আমি বলি নাই, মানে আমার কোনো বন্ধুরে আমি বলি নাই।
সব বন্ধুদেরকে আমি এই বিষয়টা হাইড করছি, মানে টোটালি এটা যে আমি এত বড় একটা হাইডিং করছি আমার লাইফে। আমি কখনো বন্ধুদের কাছে কোনো কিছু গোপন করতাম না, সব বিষয় বন্ধুদের সাথে শেয়ার করতাম এবং প্রতিটা বিষয় বন্ধুরা আমাকে অনেক হেল্প করতো, সাহায্য করতো। কিন্তু আমি এই বিষয়টা টোটালি আমার বন্ধুর কাছে মানে হাইড করে বন্ধুদেরকে বলি না। বন্ধুদেরকে না বলাতে ওরাও তখন আর বিষয়টা জানে না, আমি ওকে ওইখানে লুকিয়ে রাখি এবং একটা পর্যায়ে ওর একটা পুত্র সন্তান হইলে পরে আমি তখন কী করি, ওই সময়টাতে আমি পড়াশোনা বন্ধ করে দিই, মানে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় পড়াশোনা অফ করে দিই। আমি পড়াশোনা অফ করে দিয়ে আবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে আব্বুর সাথে সাথে থাকি এবং পড়াশোনা বন্ধ করে দিয়েছি বলে আমার পরিবার আমার উপর অনেক রাগান্বিত। আমার আব্বা আম্মা তাদের অনেক স্বপ্ন ছিল যে আমি তাদের ছোট ছেলে, আমি লাইফে অনেক ভালো কিছু করব, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, তাদের নাম উজ্জ্বল করব। কিন্তু সেখানে আমি এই বয়সে পড়াশোনা বন্ধ করে দিলাম, তারাও মোটামুটি খুব রেগে গেছে। এরকম করে প্রায় 1.5 বছরের মতো কেটেছে। আমার বন্ধুরা তখন সবাই অনার্স পরীক্ষা, মানে আপনার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়ে দেয়। এরপরও সবাই কেউ ঢাকার দিকে, কেউ বরিশালের দিকে, কেউ খুলনার দিকে, মানে এক একজন এক এক দিকে চলে যায়। ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তো ওর পেটের ছেলেটাও বড় হয়েছে এবং বড় হওয়ার পরে একটা পর্যায়ে ও কিন্তু আর কখনোই নজরুল স্যারের সাথে কোনো যোগাযোগ করে নাই, মানে টোটালিই করে নাই। বাবুটার বয়স যখন প্রায় 1.5 বছরের কাছাকাছি, ওই সময়তে আমি তখন সিদ্ধান্ত নিতেছি যে আমি ওরা আমার পরিবারে আনবো। কিন্তু এখন পরিবারে যে আমি ওকে আনবো, কীভাবে আনবো? আমার পরিবার তো আর ওকে গ্রহণ করবে না, বা পরিবারকে বললে তো পরিবার আর ওকে ওভাবে নিবে না। পরে চিন্তা করতেছি কী করা যায়, কীভাবে আমি ওকে আনবো। তো আমার যে বড় ভাইয়া, মানে বড় যে ভাই আছে, বড় ভাইয়া বিয়ে করছে এবং বড় ভাই আর আমার বড় বোনের মেয়ে আমার ভাগ্নি। আমি বড় ভাইয়াকে আর আমার বড় বোনের মেয়েকে আমি তখন বিষয়টা জানাই যে আমি একটা মেয়েরই বিয়ে করছি, আজকে বহু বছর হয়েছে, ওর পেটে বাবুও হয়েছে, বাবুটার বয়স আজকে 1.5 বছর, আমি আমার পরিবারে ওরে আনতে চাই। আমার বড় ভাইয়া শোনার পরে মানে আসমান থেকে পড়ছে, ভাইয়া বলে এটা কী ধরনের কথা বলতেছিস, এই বাবুর বয়স 1.5 বছর, মানে তারা কেউ বিশ্বাস করতেছিল না। আমি বললাম তোমরা আমার বিশ্বাস করো, আমি তোমাদের সাথে মোটেও মিথ্যা বলতেছি না, আমি সত্য বলতেছি। এই মেয়েটার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল এবং দীর্ঘ বছর পর আমি মেয়েটাকে বিয়ে করি, এখন আমি তারা নিয়ে আসতে চাই পরিবারে। এবং ভাইয়া শোনার পরে তো মানে ভাইয়া এটা বিশ্বাসই করতে পারতেছে না। আমার ভাগ্নি তখন বিষয়টা আমার বড় আপুকে বলে, আমার বড় আপু তখন আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার সৈকত, এরকম এরকম শুনলাম। আমি বললাম জি আপু, আমি তো অনেক দিন ধরে লুকিয়ে রাখছি, এখন তো আর লুকিয়ে রাখতে পারতেছি না, যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, তা আমি ওর পরিবারে আনতে চাই। আমার বোন তখন বলে যে তাহলে তুই যেহেতু বিয়ে করে ফেলছিস তাহলে লুকিয়ে রাখবি কেন? তাই আমি বললাম যে আপু দেখো, মেয়েটা এতিম, ওর বাবা মা কেউ নাই, ওর পরিবারের কোনো ঠিকানা নাই। আমার বোন বলো মা এটা কী ধরনের কথা বলি, পরিবারের ঠিকানা নাই মানে? আমি তখন বললাম আসলেই ওর পরিবারে কোনো ঠিকানা নাই, মেয়েটা সম্পূর্ণ এতিম। এখন তোমরা যদি মেনে নাও আমি ওর পরিবারে আনবার, যদি তোমরা না মানো তাহলে আমি ওরে নিয়ে বাইরে বাইরে থাকবো। আমার বোন বলে আমরা মেনে নিব না কেন, তুই ওরে নিয়ে আয়, ও কোথায় থেকে আমাকে নিয়ে চল। এবং সেদিনই বিকালবেলা আমি আমার বড় বোনকে নিয়ে আমার ফ্ল্যাটে আসি এবং আগে সামিয়াকে ফোন করে বলে দিয়েছি আমি বড় বোনকে নিয়ে আসবো, তুমি ওভাবেই থাকো। সামিও ঠিক ওভাবেই রেডি থাকে। আমি বড়াপুকে নিয়ে আসি। বড়াপুকে আনার পরে সামি আমার বড়াপুর পা ধরে সালাম করে এবং আমার বাবুটারে বড়াপু কোলে নেয়। আমার ছেলেটারে বুকে জড়িয়ে ধরে আমার বড় বোনকে আদর করে চুমো দেয় এবং চুমো দেওয়ার পরে আমার আপু বলে যে ঠিক আছে তুই ওরে নিয়ে বাসায় চল। রাত্রেবেলা আমার আপু তখন বাসায় যায় এবং বাসায় যাওয়ার পর আমার আব্বা আম্মু তোর রেগে মেগে একদম আগুন হয়ে আছে। এইটা কীভাবে সম্ভব, এটা তো হতে পারে না। আমার আব্বা বলতেছে আমি এটা কোনোভাবেই মানব না। প্রায় 5-6 দিনের মতো তারা খুব ঝামেলা করে, মানে প্রচণ্ড রকমের ঝামেলা করে। এত ঝামেলা করে, একে তো ধরেন সামিয়ার কোনো পারিবারিক ঠিকানা আমি দিতে পারতেছি না, যে থেকে আসছে ওর বাবা মায়ের ঠিকানা, এবং তাছাড়া আমি ডিরেক্টলি একটা বাবু নিয়ে আসছি, তো সবাই তো তখন বিষয়তে ডাউট করে। তো যাই হোক, এরকমভাবে একটা সময় আমার বড়াপু আমার এবং দুলাভাই আমার আব্বা আম্মাকে বুঝে অনেকটা ঠান্ডা করে। আমার আব্বা আম্মু তখন ধরেন একেবারে অধৈর্য হয়ে তখন এই বিষয়টা মেনে নেয়, কারণ মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় তাদের নাই। এরকম করেও আমার বাসায় থাকে। এইভাবে প্রায় 7 থেকে 8 মাস পরে আমার এক বন্ধু, ওই যে আমরা 5 জন বন্ধু একসাথে ছিলাম, আমার ওই বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ও একদিন হঠাৎ করে আমাদের বাসায় আসে। মানে আমি বিয়ে করছি ও জানতে পারে, আমার বউ দেখার জন্য আসে, আমি ছিলাম না। এবং আমার বাসায় এসে আমার বউরে দেখে ও চিনে ফেলে, যেটা তো সামিয়া, মানে নজরুল স্যারের বউ, এটা তো জেনে যায়। পরেও আমারে বলতেছে দোস্ত তুই সামিয়ারে বিয়ে করছস? আমি বলে আরে না, আমি তো সামিয়ারে বিয়ে করিনি। পরে আমারে বলে কে তুই সামিয়ারে বিয়ে করস না? আমি তো দেখলাম যেটা সামিয়া, মানে ওর কাছে তো আমি লুকাইতে পারি না। পরে আমি বলি বন্ধু এই কথাটা কাউরে বলিস না, কাউরে বললে খুব ঝামেলা হবে, আমি তো সামিয়ারে বিয়ে করছি। পরে বলে সামিয়ার পেটে না বাচ্চা ছিল। আমি তখন ওরে বলি যে না বন্ধু এই বিষয়গুলো বাদ, দেখলে নিয়ে কথা বলিস না। কিন্তু আমার এই বন্ধু এই যে আমাদের বাসায় আসছে বা আমার এই ওয়াইফকে দেখছে, সামিয়াকে দেখছে, আমার বাচ্চারে দেখছে, এইসব বিষয় আমার বড় বোনের সাথে, আমার বড় বোন আবার ওরে মানে অনেকটা বিশ্বাস করে। আমার বড় বোনের সাথে আমার এই বন্ধুটার কিন্তু আবার খুবই ক্লোজ সম্পর্ক। আমার ওই বন্ধুর সাথে তখন আমার বড় বোন কথা যখন বলে, আমার ওই বন্ধুরে তখন ধরে, আমার বন্ধু একটা সময় সত্য কথা বলে দেয়, মানে বলে দেয় যে ওর যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার বাচ্চা না, এরকম করে বলে।
এবং এই বিষয়গুলো তো ধরেন আপনার লুকায়িত থাকে না, এক কান দুই কান হতে হতে একটা পর্যায়ে আমার বাবার কানে চলে যায়। আমার বাবার কানে যখন চলে যায়, আমার বাবা তখন আমাকে জিজ্ঞেস করে যে এই মেয়ের যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবাকে। আমার আব্বা মানে জানতে বেশি দিন সময় লাগে না, কম অল্প কয়েকদিনের ভিতরে আব্বা জেনে যায়। তাই আমি বললাম যে আব্বা ওই বাচ্চার বাবা আমি। পরে আমার আব্বা বলে যে এই বাচ্চার বাবা তুই, এ বাচ্চার চেহারার সাথে তো তোর চেহারার কোনো মিল নেই, তুই কার বাচ্চা সহ কার বউরে নিয়ে আসছিস। মানে এরপরে আর আমার আব্বাকে থামানো গেল না, মানে আব্বা এত পরিমাণের ঝামেলা করতেছে, মানে ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা। আমারে বলে এই মেয়ে বাচ্চারে ঘর থেকে বের কর, তা না হলে আমি ঘরের মধ্যে আগুন লাগাই দিব, এই মেয়েরে তুই ছেড়ে দে। মানে প্রচুর পরিমাণে আব্বা ঝামেলা করে। এবং একটা পর্যায়ে আব্বার ওই ঝামেলা সহ্য করতে না পেরে আমি তখন স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। এবং স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আমার বড় বোনকে দিয়ে, আমার বড় ভাইকে দিয়ে আমাকে মানে রাজশাহী থেকে ধরে আনে বাসায় ধরে না আমাকে বাসায় টোটালি আটকায় ফেলে। আমার স্বামীর সাথে আর কোনো যোগাযোগ নেই, আমি স্বামীর সাথে কোনো কথাবার্তা বলতে পারি না। ও তো রাজশাহীতে শহরেই ছিল, ওইখান থেকে ও কোথায় যায় না যে আমি কিছুই জানি না। আমার পরিবার আমাকে ওখানে ধরে আনে এবং ধরে এনে আটকে আমার আব্বা আমাকে জোর করে বিয়ে করাই দিবে, মানে আমাকে বিয়ে পড়াই দিবে। কোথায় মেয়ে দেখছে ওই মেয়ে আমাকে বিয়ে করাবে। তা আমি তখন আসলে আমি তো অলরেডি স্বামীকে বিয়ে করছি। আমি আমার আব্বারে বললাম যে আব্বা আমি তো স্বামীকে বিয়ে করছি, স্বামীও তো আমার বউ, তা এই পর্যায়ে তুমি আমার কীভাবে আরেক জায়গায় বিয়ে করাবে? আব্বা আমার বলে তুই কাবিনের পেপার দেখা, তুই কোথায় বিয়ে করছিস? তুই অন্য কারো বউ আর বাচ্চা ধরে নিয়ে আসছিস, আর অন্য কারো বউ বাচ্চারে নিজের সন্তান বলে তুই চালাই দিবি, মানে নিজের বউ বলে চালাই দিবি, এটা তো হতে পারে না। এবং তুই আমার যেহেতু তুই ওই মেয়ের বিয়ে করে থাকিস, তাহলে তুই আমার কাবিনের পেপার দেখা। আমি কাবিনের পেপার দেখি, তা আমি তো আসলে কাবিনের পেপার দেখাইতে পারবো না, কারণ আমি তো ওরে আর কাবিন করে বিয়ে করি নাই। এবার ধরেন আমার আব্বা তখন আমাকে জোর করে বিয়ের জন্য খুবই প্রেশার দিতেছে। প্রায় আপনার 2 মাসের মতো আমাকে টোটালি ঘরের মধ্যে আটকায় রাখে। এই 2 মাস আমি কোনো মোবাইল ফোন ইউজ করতে পারি না, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না, কোনো কথা বলতে পারি না। এই 2 মাস আমাকে টোটালি ঘরের মধ্যে বন্দি করে রাখে। এবং 2 মাস পর আমি চিন্তা করলাম বাসা থেকে যদি আমাকে বের হইতে হয়, স্বামীর কাছে যেতে হয়, তাইলে আমাকে মাস্ট বি বিয়ে করতে হবে, কারণ বিয়ে করা ছাড়া আমি বাসা থেকে বের হইতে পারবো না। এরপরে আমার আব্বা তখন আমাকে বাসায়, মানে আমাদের বাসায় সুমি নামের এক মেয়েকে, আমাদের এলাকারই ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাই দেয়। তা সুমির যখন বিয়ে করার পরে আমি আস্তে আস্তে করে বাসা থেকে বের হওয়ার একটা সুযোগ পাচ্ছিলাম। আমি আস্তে আস্তে করে বাসা থেকে বের হচ্ছিলাম এবং বের হওয়ার পরে আমি যে সামিয়াকে যে বাসায় রাখছিলাম, ওই বাসায় যাওয়ার পর আমি জানতে পারি আমি যখন ওই বাসা থেকে চলে আসি তার 6 দিন পরে, মানে 6 দিন পরে স্বামী ওই বাসা থেকে চলে গেছে। তো স্বামী ওই বাসা থেকে কোথায় গেছে, মানে আমি ওরে আর খুঁজে পাই না, ও কোথায় গেছে। এবং ওর যে কন্ট্যাক্ট নাম্বার ছিল মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি, মোবাইল নাম্বার আমি ওকে পাচ্ছি না। এবং আমার পরিবার তো আমাকে বিয়ে করাই দিল, সুমিরে বিয়ে করে দিল, সুমির সাথে আমি আছি। তখন আমার কাছে মনও না কেউ নজরুল স্যারের কাছে চলে গেছে আবারও। এবার আমি গোপনে নজরুল স্যার যেখানে আপনার ট্রান্সফার হয়ে গেছে ওইখানে খবর নেই যে নজরুল স্যারের কাছে গেছে কিনা। তা গোপনে খবর নিয়ে দেখলাম যে না, ওই নজরুল স্যারের কাছেও যায়নি, ওইখানেও যায়নি। তাহলে ও গেলটা কোথায়? আমি কোনোভাবেই ওর কোনো সন্ধান পাচ্ছি না। দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। এই 1.5 বছর আমি ওর কোনো সন্ধান পাই না, ও কোথায় আছে না আছে। এই 1.5 বছরের মাঝে আবার আমি যে সেকেন্ড যাকে বিয়ে করছি সুমির পেটে আমার একটা মেয়ে সন্তান হয়, এবং 1.5 বছর পরে আমি তখন গোপন সূত্রে খবর পাই যে সামিয়া ঢাকাতে আছে। এবং ঢাকাতে শুধু নাই, এবং ঢাকাতেও রক্ষিতা হিসেবে আছে। রক্ষিতা মানে ঢাকারই এক প্রভাবশালী, মানে বড়লোক আর কি। বড়লোকেদের কিছু রক্ষিতা বউ থাকে না, যে তাদেরকেও মানে বাসা ভাড়া দিয়ে রাখে, খরচ দেয়, সময়ে ইউজ করে, এইরকম একটা রক্ষিতা বউ হিসেবে ওরা ঢাকাতে রেখে দিয়েছে। আমি তখন ওর সাথে যোগাযোগ করতে সক্ষমই, ওর ফোন নাম্বার নেই, এবং ওর সাথে আমি ফোনে কথাবার্তা বলি এবং ও আমারে বলে তুমি বিয়ে করছো, তোমার সন্তান আছে, তোমার সব খোঁজ খবর আমার কাছে আছে, তুমি আমার রেখে এইভাবে চলে গেছো, বাসার মধ্যে রেখে আমার রেখে চলে গেছো, এরপরে তুমি আর আসো নাই। আমি বললাম স্বামী আমি আসবো কেমন করে, তুমি তো জানো না আমার আব্বা আমার ঘরের মধ্যে আটকায় রাখছিল, আমার কাছ থেকে আমার মোবাইল ফোন টোন সব কিছু চিজ করে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে। ও কোনোভাবেই বিশ্বাস করে না, ও বলে এটা বিশ্বাসের কথাই না, আমি তোমার বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলতেছো। আমি বললাম স্বামী আল্লাহর কসম আমি তোমার কাছে এক বিন্দু পরিমাণের মিথ্যা বলি না, আমার আব্বা আমার ঘরের মধ্যে আটকায় রাখছে, এবং ঘরের মধ্যে আটকিয়ে রেখে আমার মোবাইল ফোন টোন যা কিছু ছিল সব কিছু আমার আব্বা কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি ওইখানে এটা কী করলা যে মানে তুমি রক্ষিতা হিসেবে চলে গেলা, মানে আমার তখন মানে আমি কিন্তু মূলত সামিয়াকে ভালোবাসি। তো এই জন্য আমি তখন তারে বললাম যে তুমি এখান থেকে চলে আসো। ও আমাকে বলে না, উনি আমাকে নিয়ে আসছে, ওনার সাথে আমি আসি, আমি এখানে থাকবো, আমি যাবো না। আমি তখন বললাম তুমি যদি না আসো আমি কিন্তু আত্মহত্যা করবো। ও বলে তাহলে তুমি আমার রাখবা কই? আমি বললাম আমি তোমারে রাজশাহীতে রাখবো। আমি রাজশাহীতে থাকবো না। আমি যে কই থাকবা বলে, আমি খুলনায় থাকবো। আমি ঠিক আছে আমি তোমার খুলনায় রাখবো, তা তুমি আসো। পরে শেষ পর্যন্ত আমি তখন খুলনাতে একটা বাসা ভাড়া করি, এবং বাসা ভাড়া করার পরে 1.5 মাস কষ্ট করার পর তখন 1.5 মাস পরে আমার সাথে দেখা করার জন্য রাজশাহীতে আসে, এবং রাজশাহী থেকে আমি তাকে খুলনা নিয়ে যাই। খুলনা নিয়ে একটা বাসা তারা আমি ভাড়া করে দিই।
তো খুলনায় তার একটা বাসা ভাড়া করে দিই। এরপরে আমি আমার বাসায়ও থাকি, মানে আমার যে বউ আছে সুমি ওর সাথেও থাকি, এবং খুলনাতে আমি ওর কাছেও যাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সামিয়া তখন বেবি কনসেপ্ট করে, ওর পেটে বাচ্চা আসে, এবং সামিয়ার পেটেও তখন একটা মেয়ে সন্তান হয়। মানে সামিয়া থেকে আমার একটা মেয়ে সন্তান, আগে তো একটা ছেলে আসেই, এটা জারি হোক, এরপর একটা মেয়ে হয়। তো আমি যে সামিয়াকে বিয়ে করছি এই বিষয়টা কিন্তু আমার আব্বা, মানে আমি যে সামিয়াকে পুনরায় আবারও নিয়ে আসছি বা সামিয়াকে আমি খুলনাতে লুকিয়ে রাখছি, এটা কিন্তু আমার পরিবার মানুষরা জানতো না। এবং আমার মেয়েটা হওয়ার পরে আমার খুলনাতে যাতায়াত করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এরপরে আমি সামিয়াকে কী করি, আপনার রাজশাহীতে নিয়ে আসি। রাজশাহীতে মোটামুটি আমাদের বাসা থেকে বেশ দূরে একটা বাসা ভাড়া করে দিই, ওই বাসার মধ্যে আমি সামিয়াকে রাখি। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে সামিয়ার করে আমার আরেকটা মেয়ে সন্তান হয়, এবং আমি যেই আমার সুমিকে বিয়ে করেছি, আমার বাড়ির ওই সুমির ঘরে আমার একটা পুত্র সন্তান হয়। তারপরে চিন্তা করতেছি যে এখন কি করা যায়, মানে খুব মহা একটা ঝামেলার ভিতরে পড়ে যাই। দেখা যায় সামিয়ারে ঠিকমতো সময় দিতে গেলে আমার এদিক দিয়ে যে আমার বউ আছে, আমার বউ আমাকে অনেক কিছু ডাউট করে, সন্দেহ করে যে আমি কোথায় যাই না যাই, অনেকভাবে হচ্ছে ধরা খাওয়ার মতো উপক্রম। এবং আমার যে বউ সুমি, ও খুবই ডেয়ারিং, মানে এত পরিমাণে ডেয়ারিং যেটা বলার মতো না। আমি যদি কোনোভাবে সুমি যদি এক বিন্দু পরিমাণেরও জানতে পারে যে আমি সামিয়াকে বিয়ে করছি বা আমার আরেকটা বউ আছে, আমাকে এক কূপ দিয়ে ঠিক 2 টুকরা করে ফেলবো, আমাকে মেরেই ফেলবো। আমি কোনোভাবে সামিয়ার কথা সুমিকে আমি জানাইতে পারবো না। এবং সামিয়া আমাকে ইদানিং অনেক চাপ দিতে আসছে যে তুমি, সামিয়া জানে যে আমাকে জোর করে আব্বা বিয়ে করাইছে, সামিয়া কিন্তু সব কিছু জানে। তো আমাকে বলে তুমি তোমার বউ নিয়ে আসো, তোমার ওই বউই তো তোমার সব কিছু পাবে, তোমার জায়গায় সম্পত্তি, তোমার টাকা পয়সা সব কিছুর মালিকই তো সুমি, আমি কি, তুমি আমার বাসায় নিয়ে যাও, আমি এভাবে থাকতে পারতেছি না। তো আমি কোনোভাবেই সুমিরে সামিয়ারে বুঝাইতে পারতেছি না যে সামি, আমি যদি তোমারে বাসায় নেই, আমার আব্বারে প্রথমত আমি বাঁচাইতে পারবো না, আমার আব্বা বাঁচবে না, এবং সেকেন্ড কথা হচ্ছে যে আমার আমার পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাবে। আমার আব্বা এতটাই রাগী যে আমার আব্বা আমাকে মেরে ফেলবে। ইভেন হচ্ছে আমার বউ সুমি, ও এতটাই রাগী, ও আমাকে বাঁচতে দিবে না। স্বামী আমারে বলতেছে তুমি তোমার বউরে এত ভয় পাও, এত ভয় পাও, তো আমাকে তো এতটা ভয় পাও না। আমি সহজ সরল দেখে তুমি আমাকে ঠকাইতেছো, আমাকে প্রত্যেকটা জায়গায় ধোকা দিতেছো, আমার সাথে বেইমানি করতেছো, আমার সাথে প্রতারণা করতেছো। আমি যতভাবে বুঝাই যে দেখো সামিয়া, আমি তোমাকে ঠকাইতে চাই না, আমি তোমার সাথে বেইমানি করতে চাই না, কিন্তু আমি জাস্ট পরিস্থিতির শিকার, আমি কাউরেই বুঝাইতে পারি না। অ্যান্ড আমার সন্তানগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে, আমার সামিয়ার ঘরের সন্তানগুলোও বড় বড় হয়ে গেছে, এবং আমার যেই বউ সুমির ঘরের সন্তানগুলো সব বড় বড় হয়ে গেছে। দেখা যায় এখন আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আটকাইছি, আমি না পারি সামিয়ারে আমার বাড়িতে নিয়ে যাইতে, এবং না পারি সামিয়ারে আমি রাজশাহীর মধ্যে রাখতে। সামিয়া আমার বাড়িতে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে, এবং একইভাবে আমি যদি সুমির কাছে বিন্দু পরিমাণেরও যদি সামিয়ার কথা স্বীকার করি, তা সুমি আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দিবে না। একইভাবে আমার বাবাও সামিয়ার কথা শুনতে পারে না, আমার পরিবারের মানুষ কেউ সামিয়াকে দেখতে পারে না। এখন যদি আমি সামিয়াকে পুনরায় আবারও নিয়ে আসছি বা সামিয়ার পেটে বাচ্চা হয়েছে, এই বিষয়গুলো যদি আমি আমার পরিবারকে জানাই, তাহলে আমার পরিবারও আর আমাকে কোনোভাবেই গ্রহণ করবে না। আমি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আটকে আছি, আমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলে থাকার মতো অবস্থা। আমি না পারতেছি সুমির সাথে একটা রাত ভালো করে থাকতে, না পারতেছি সামিয়ার সাথে থাকতে, না পারতেছি সুমির সন্তানদেরকে একটু টাইম দিতে, না পারতেছি সামিয়ার সন্তানদেরকে একটু টাইম দিতে। সব কিছু মিলিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। সেই সময় আপনার এই গল্পগুলো আমার চোখের সামনে ভাসতে থাকে, এবং সেখান থেকে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ হলো, এবং আপনার কাছে আমি আমার কথাগুলো বললাম। এবং আমি জাস্ট আপনার কাছে একটা পরামর্শ চাই যে এই সময় আমি আসলে কী করতে পারি বা কোন পথে যেতে পারি, কোন পথে গেলে আমি অন্তত একটা রাত একটু নিবৃত্তি। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই সৈকতের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা খুবই দুঃখজনক একটা গল্প, এবং এই গল্পের যে সামিয়া আছে, সামিয়ার জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে, কারণ এই মেয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও শান্তি পায়নি। যে বাবার ঘরে জন্ম হয়েছে, সে বাবার কোনো পরিচয় তার কাছে নাই। এরপরে যে লোকটাকে বাবা করে ডেকেছে, ঠিক ছোট্টবেলা থেকে এই মানুষটাই তাকে বিয়ে করে, এবং তাকে বিয়ে করার পরও তাকে বউয়ের মর্যাদা দেয় না, সে নজরুল স্যারের কাছেও বউয়ের মর্যাদা পায় না, এবং সর্বোপরি তাকে ভালোবাসে সৈকত ভালোবেসে তাকে বিয়ে করেও সৈকতও তার সাথে আসলে ওইভাবে তাকে বউয়ের মর্যাদাটা দিচ্ছে না, বা সৈকত তার পরিবারও সামিয়াকে উঠাচ্ছে না। সামিয়া মেয়েটা প্রত্যেকটা জায়গায় একটা কোপাল পরে এবং দুঃখী একটা মেয়ে। এখন যদি সৈকত তার পরিবারকে সামিয়ার বিষয়ে বলে, সৈকতের পরিবার তেলে বেলে আগুন হয়ে যাবে, কোনোভাবেই সামিয়াকে মেনে নেবে না। শেষ পর্যন্ত সামিয়ার ভাগ্যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানে, কারণ সৈকতের সাথে আমি যখন কথা বলি, সৈকত আমাকে বারবার বলে সে তার বউ সুমি এবং তার পরিবারের কথাই সে বেশি চিন্তা করে, এবং সামিয়ার ঘরেও সন্তানাদি হয়ে গেছে, এবং ওই সন্তানের বাবাও কিন্তু সৈকত নিজেই। এটা অস্বীকার করে, ওটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সৈকতও বারবার একটা কথা বলে যে সামিয়ার বিষয়ে তার পরিবার জানা মাত্রই কিন্তু
সৈকতকে পরিবার থেকে বের করে দিবে। তা আমি ওকে একটা কথাই বলছি যে দেখো, সত্যটা জানার পরে, সৈকতকে আমি বললাম যে ভাই সত্যটা জানার পরে যে আপনার সাথে থাকবে সেই আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। সামিয়া জানে যে আপনি অলরেডি একটা বিয়ে করছেন, আপনার সন্তান আছে, সুমিকে আপনি বিয়ে করছেন। এই সব কিছু জানার পরেও সামিয়া যদি আপনার সাথে থাকতে পারে, তাহলে আপনার বউ সুমি কেন থাকতে পারবে না? আপনার বড় হয়েছেন, আপনি আপনার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন, আপনার সন্তানাদি আছে, আপনি ডিরেক্টলি আপনার বউ সুমিকে আপনি প্রথমে বিষয়টা জানান। এবং বিষয়টা জানানোর পর সুমি যদি আপনার আব্বাকে বলে দেয়, তা বলে দেখ। বলে দেওয়ার পরে যদি সুমি চলে যেতে চায়, তাহলে চলে যাক। আপনি আপনার সন্তানগুলো নিয়ে সামিয়াকে নিয়ে সংসার করেন। এটা আমি ওনাকে বলেছিলাম। তবে উনি আমাকে জাস্ট একটা কথাই বারবার বলে যে আপন ভাই, আমার বাবা অনেক ডিয়ারিং। আমার বাবা এতটাই ডিয়ারিং যে আমার বাবা সামিয়ার কথা শুনলে মনে হয় আমাকে মেরেই ফেলবে। আমি বললাম যে আপনি এতটা ভয় পাইলে সামিয়াকে বিয়ে করলেন কেন? যাই হোক, আমি ওনাকে সর্বোপরি বললাম যে আপনি আপনার বাবার সাথে, বাবার কথা বাদ দেন, আপনি সুমিকে সব কিছু বলেন। সব কিছু শোনার পরে যদি সুমি আপনার সংসার করে, তাহলে ওয়েল ডান, আপনি দুটো সংসার চালিয়ে যান। আর যদি সুমি সংসার করতে না চায়, সুমিকে বিদায় করে দিয়ে আপনি সামিয়ার সন্তানদেরকে নিয়ে আসেন এবং সুমির সন্তানদেরকে আপনি রেখে দেন। আমার এই পরামর্শ আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, আপনারা সেটাও কমেন্ট বক্সে লিখবেন, এবং লেখার পরে আমাদের আজকের গল্পের সৈকত হয়তো এই কমেন্টগুলো দেখে তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।